Today's topic is algebra 1. Algebra 1. So এই algebra 1, okay? So আজকে যেহেতু তোমাদের সবার কি আজকে ম্যাথস এর ফার্স্ট ক্লাস নাকি এর আগে ম্যাথস করা হয়েছে? ম্যাথস আইবের সরি এসএটি ম্যাথস করা হয়েছে? ফার্স্ট ক্লাস, ফাইন, ওকে। সো আমি তোমাদেরকে তাহলে একটা বেসিক আইডিয়া দিই অ্যাবাউট এসএটি এর ম্যাথস এন্ড দেন আমরা হচ্ছে আজকে টপিকে যাই, ওকে? সো এসএটি এর ম্যাথস যেটা হয়, এসএটি এর ম্যাথসে মেইনলি চারটা টপিক থাকে, বুঝতে পারছো? এসএটি এর ম্যাথসে চারটা মেইন সেকশনস আছে। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যালজেব্রা সেকশন, অ্যালজেব্রা। সেকেন্ডে আসে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস। থার্ডে আসে আমাদের অ্যাডভান্সড ম্যাথস, অ্যাডভান্সড ম্যাথস। আর ফোর্থে আসে হচ্ছে জিওমেট্রি, ওকে? এই চারটা মেইন সেকশন আছে, এই চারটা সেকশনের মধ্যে মোটামুটি সবগুলো টপিক ফলস ইনটু, ওকে? সো অ্যালজেব্রাতে কি কি আছে এন্ড প্রতিটা সেকশনে আসলে কি কি আছে সেটা আমি একটা বেসিক আইডিয়া ফার্স্টে দিব এন্ড দেন আমরা হচ্ছে আজকে টপিকে চলে যাব, ওকে? সো অ্যালজেব্রাতে যেটা হয়, অ্যালজেব্রা ইজ ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। অ্যালজেব্রাতে বেসিক্যালি একদম অ্যালজেব্রার জিনিসপত্রই আছে, যে আমাদের লিনিয়ার ফাংশনস, লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার ইকুয়েশনস, তারপর ইনইকুয়ালিটিজ, ওকে? এইসব হাবিজাবি জিনিসপত্র সব হচ্ছে অ্যালজেব্রার মধ্যে, ওকে? আর প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস এর মধ্যে আছে হচ্ছে পার্সেন্টেজ, রেশিওস, অ্যাভারেজ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ওকে? মিন, মিডিয়ান, মোড, হ্যান ত্যান হাবিজাবি যা যা আছে সেগুলো সব প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস এর মধ্যে। আর অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে আছে হচ্ছে আমাদের নন লিনিয়ার ফাংশন, বেসিক্যালি কোয়াড্রাটিক্স, ওকে? কোয়াড্রাটিক্স কি, যারা এইচএসসি তে হায়ার ম্যাথস ছিল যাদের, তারা আই থিঙ্ক ফ্যামিলিয়ার উইথ প্যারাবোলাস, তাই না? প্যারাবোলাস, এই যে প্যারাবোলার যত ম্যাথস আছে, প্যারাবোলার সবগুলো ম্যাথস হচ্ছে অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে। বাট যাদের এইচএসসি তে সায়েন্স ছিল না, ডু নট বি দ্যাট অ্যাফ্রেড, ওকে? কারণ ইটস লাইক খুবই বেসিক লেভেলের প্যারাবোলার কোশ্চেন আসে, একদম বেসিক লেভেলের। আমরা যখন করব তখন একদম আমি অ্যাজিউম করে নিব যে তোমরা জীবনে প্যারাবোলা দেখো নাই, তো আমি এভাবে অ্যাজিউম করে পড়াবো, নট আ বিগ ডিল এখানেও। আর জিওমেট্রিতে জিওমেট্রিও খুব ইজি। জিওমেট্রিতে খালি ট্রিগোনোমেট্রি, ট্রায়াঙ্গেল, সার্কেলস আর হচ্ছে সলিড জিওমেট্রি আছে, ওকে? এর বাইরে তেমন কিছু নাই। সো ওভারঅল আমি যদি পুরো সিলেবাসটাকে একটু সাম আপ করতে হয়, তাইলে আমি বলবো যে এই সিলেবাসের মধ্যে 80% জিনিস আমাদের 9-10 এর জেনারেল ম্যাথস বই থেকে আসে, ওকে? আর বাকি 20% আসে হচ্ছে আমাদের 11-12 এর হায়ার ম্যাথস বই থেকে, ওকে? বাট দেখো 80% কিন্তু জেনারেল ম্যাথস বই থেকে আসতেছে। এন্ড জেনারেল ম্যাথস বই আই থিঙ্ক যে কোনো গ্রুপেই থাকুক না কেন সবারই করা হয়েছে, ওকে? সো কেউ যদি জেনারেল ম্যাথস মোটামুটি করে থাকো, it shouldn't be that big of a deal, okay? আর হার্ড কোনটা এখানে আসলে ডিপেন্ডিং অন দ্য টপিক, সবগুলো মানে এক একজনের জন্য এক একটা হার্ড, বুঝছো? লাইক অ্যালজেব্রা অনেকের কাছে হার্ড লাগতে পারে, অনেকের যাদের পার্সেন্টেজের সমস্যা তাদের কাছে প্রবলেম সলভিং হার্ড লাগতে পারে। আই উড সে কম্পারেটিভলি দ্য মোস্ট হার্ড ওয়ান ইজ এখান থেকে অ্যালজেব্রাই আমি বলবো, ওকে? অ্যালজেব্রার কনসেপ্ট গুলা খুব ইজি, বুঝছো? অ্যালজেব্রার কনসেপ্ট গুলা, থিওরি গুলা খুবই ইজি। হাউএভার দ্য মেইন প্রবলেম উইথ অ্যালজেব্রা ইজ যে এখান থেকে কোয়েশ্চেনের ভ্যারাইটি অনেক বেশি, বুঝতে পারছো? কোয়েশ্চেনের ভ্যারাইটি অনেক বেশি এন্ড তোমার আসলে কনসেপ্ট গুলো একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, কাইন্ড অফ, বুঝতে পারছো? কনসেপ্ট গুলো যদি একেবারে 100% ক্লিয়ার না থাকে, তুমি অ্যালজেব্রার কোয়েশ্চেন আটকাবা, 100% আটকাবা, ওকে? অ্যালজেব্রা কঠিন, তারপর অ্যাডভান্স ম্যাথসও হালকা পাতলা কঠিন, কারণ ইটস সামথিং নিউ, এটা সবার করা হয় নাই, দ্যাটস ওয়াই ইট মাইট বি একটু হার্ড। জিওমেট্রি যাদের কাছে কঠিন লাগে, হ্যাঁ, জিওমেট্রি কঠিন লাগার একমাত্র কারণ হচ্ছে তুমি জিওমেট্রি ঠিক মতো প্র্যাকটিস করো নাই কোনোদিন। তো আমরা যখন জিওমেট্রি করব, হ্যাঁ, তখন বুঝবা যে ইটস নট দ্যাট টাফ, ইটস লাইক সুপার ইজি। আসলে জিওমেট্রি ইজ উল্টা ফান, হ্যাঁ, ইটস কাইন্ড অফ লাইক একটা পাজল। যখন জিওমেট্রি কোয়েশ্চেন করতে যাবা, কাইন্ড অফ লাইক একটা পাজল, ছোট ছোট অ্যাঙ্গেলস বের করা লাগে, হ্যান্ড করা লাগে, ত্যান করা লাগে। ইটস ভেরি ফান, কারণ ফিগার দেখে করতে হচ্ছে। হোয়াট হ্যাপেন্স ইন অ্যালজেব্রা অর অ্যাডভান্সড ম্যাথস ইজ যে তোমার জাস্ট ইংলিশের সেন্টেন্স পড়ে প্রবলেম আকাশ থেকে বের করে নিয়ে আসা লাগে, ওকে? দ্যাট ইজ হার্ড, দ্যাট ইজ ভেরি টাফ। যারা এক্সপিরিয়েন্স না এই জিনিসটাতে, তাদের কাছে এই জিনিসটা বেশ টাফ লাগে। বাট when it comes to জিওমেট্রি, জিওমেট্রিতে তোমার কাছে গ্রাফ দেওয়া থাকবে, তোমার লাইক কোয়েশ্চেনে তুমি তোমার সামনে দেখতে পাইতেছো, ওকে? when you can visualize the question, তোমার জন্য কোয়েশ্চেন সলভ করা ইজি হয়ে যায়, ওকে? দ্যাট ইজ হোয়াট উই আর গোনা লার্ন। পুরা ম্যাথস যতবার আমরা ম্যাথস করবো, যতগুলো ম্যাথস লেকচার করবো, সবগুলোতে আসলে আমরা এই জিনিসটাতে ফোকাস করবো বেশি, হাউ টু ভিজুয়ালাইজ আ প্রবলেম, ওকে? ভিজুয়ালাইজ যদি করতে পারি আমরা একটা প্রবলেম, তাহলে দেখবো যে প্রবলেম সলভিং ইজ লাইক the easiest thing ever, okay? বাট আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজিং ইজ সুপার ইম্পর্টেন্ট, ওকে? যাই হোক, সো আমরা আজকে স্টার্ট করতেছি অ্যালজেব্রা দিয়ে, ওকে? অ্যালজেব্রা, লেট মি রাইট ডাউন দ্য টপিক।
সো অ্যালজেব্রা আমাদের ফার্স্ট ক্লাসটা ইউজুয়ালি কিরকম হয়, আমরা সব থিওরি পড়ে যাবো। ওকে, আমরা সব থিওরি একদম একটা স্পিড ফায়ার করে all the theories will be done in one class, and ওই থিওরি গুলোর উপরে প্র্যাকটিস সেশন লাইক নেক্সট ক্লাসটা যেটা হবে সেটাতে we are gonna প্র্যাকটিস a lot, লাইক সবগুলো কোয়েশ্চেনের প্যাটার্ন সবকিছুর উপরে এক্সট্রা ডিসকাশন সব আমরা ওই দিন করবো। ইয়েস, কারো কোয়েশ্চেন থাকলে you can ask. ভাইয়া অ্যালজেব্রা থেকে কোন কোন টপিক গুলো ডেসমোস দিয়ে করা যায় এটা একটু বলে দিন। আমরা সব সময় যখন একটা ক্লাস করব কোন ম্যাথস গুলো ডেসমোস দিয়ে করা যাবে কোনগুলো করা যাবে না সেগুলো তো আমি দেখাই দিব। প্রবাবলি এই ক্লাসে দেখাবো না, কারণ এই ক্লাসে আমরা খালি থিওরি দেখবো, বাট নেক্সট ক্লাসে যখন আমরা প্রবলেম সলভিং এ যাবো, অ্যাকচুয়াল প্রবলেম সলভিং এ, তখন আমি তোমাদেরকে সবচেয়ে ছোট ভাবে কেমনে কি করা যায় সেটাই দেখাবো। ওকে, দেখো এসএটি ডাজন্ট টেস্ট ইউ অন ইওর থিওরিজ, বুঝছো? লাইক তুমি কিরকম ম্যাথস পারো, দে ডোন্ট রিয়েলি গিভ আ ফাক, বুঝছো? হোয়াট দে ডু কেয়ার অ্যাবাউট ইজ সলভিং কোয়েশ্চেন্স। তোমার খালি কোয়েশ্চেন সলভ করা লাগবে, কারেক্ট অ্যান্সার চুজ করা লাগবে। এখন কারেক্ট অ্যান্সার যদি তুমি খালি খুবই ছোট করে চলে আসতে পারো, দ্যাট ইজ গুড। আর যদি তুমি খুব অনেক বড় করে করেও আসতে পারো, তাইলেও তুমি ওই সেম মার্কসই পাবা। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার কেমনে করতেছি, বাট আমাদের এই জন্য আমরা হচ্ছে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে, যেখানে ডেসমোস ইউজ করা যাবে, সবগুলোই আমরা মোটামুটি দেখবো। ওকে, সো এনিওয়েজ আমরা ফার্স্টে ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা ইংলিশ টার্মের বাংলা বুঝাই দিব আগে। ওকে, কারণ যে ইংলিশ টার্মগুলো আমাদের মোটামুটি সবসময় লাগবে ইন কেস অফ অ্যালজেব্রা, যে ইংলিশ টার্মগুলো আমাদের লাইক লাগবেই লাগবে। সো ওই ইংলিশ টার্মগুলো আমি জাস্ট একটু বাংলা তোমাদেরকে আগে কনটেক্সট দিয়ে দিব, সো দ্যাট তোমরা পরে যে কনফিউজ না হয়ে যাও। ওকে, সো ফার্স্টে আমরা যখন অ্যালজেব্রা করতেছি, ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু লার্ন ইজ ইকুয়েশন কাকে বলে। ওকে, ইকুয়েশন কি? ইকুয়েশনের বাংলাটা হচ্ছে সমীকরণ। ওকে, দেখো মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর যে সমস্যাটা হয়, ওরা ম্যাথস পারো, তোমরা সবাই ম্যাথস পারো, কারণ এসএটির ম্যাথস ইজ ভেরি ইজি, বুঝছো? এসএটির ম্যাথস কম্পেয়ার টু এসএটির ইংলিশ ইজ 5 টাইমস মোর ইজিয়ার। বাট যে সমস্যাটার মধ্যে মানুষ পড়ে সেটা হচ্ছে ম্যাথস এর কোয়েশ্চেন গুলো ইংলিশে হয়তো, সো ইউ মাইট ফেস ইস্যুস ইন লাইক ট্রান্সলেটিং দ্য ম্যাথস এন্ড সলভিং দ্য ম্যাথস আফটার দ্যাট। এই যে ম্যাথস বুঝে তারপরে করা, এই জিনিসটাতে মানুষ একটু প্যারা খায়। মোস্ট অফ দ্য পিপল দ্যাট আই নো, ওরা এটাতে প্যারা খায়। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে চেষ্টা করব প্রতিটা যতগুলো বাংলা ইংলিশ টার্ম আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর বাংলা আমি বলে দিব। হাউএভার দেয়ার মাইট বি সাম টাইমস যখন ধরো আমি বাংলা জানি না, হইতেই পারে, আমি লাইক, কারণ আমি হচ্ছে বাংলায় করি নাই তো, সো লাইক আমি হচ্ছে বাংলা নাও জানতে পারি অনেকগুলো টার্মের, যেগুলো ছোট 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 টপিকের বাংলা নাও জানতে পারি। তো ওই সময় যেটা করবো সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে টপিক বুঝাই দিব। সো টপিক বুঝানোর পরে তুমি যেটা করতে পারো, তুমি তো টপিকের এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবে এটা বাংলায় কি ছিল। সো তোমার একটু কানেক্ট করে নিতে হবে কষ্ট করে। ওকে, আর আরেকটা জিনিস দ্যাট আই উইল ডিসকারেজ ইজ সবসময় ইকুয়েশন দেখলেই সমীকরণ এটা মাথার মধ্যে ট্রান্সলেট করার চেষ্টা করবো না। ওকে, প্রথমবার দেখাইছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ইকুয়েশন মানে কি, সমীকরণ। তুমি যখন কোনো কোয়েশ্চেনে দেখবে ইকুয়েশন, মাথার মধ্যে অটোমেটিক্যালি তুমি সমীকরণ ভাববা না, বুঝতে পারছো? ইকুয়েশন মানে অলওয়েজ ট্রাই টু ট্রান্সলেট ইংলিশ টু ইংলিশ, বুঝতে পারছো? ইংলিশ টু বাংলা যদি ট্রান্সলেট করতে যাও, যে সমস্যাটা হয়, তোমার ধরো একটা পুরা প্রবলেম আছে ইংলিশে, হ্যাঁ, এখন এই পুরা 3 লাইনের 4 লাইন 5 লাইনের প্রবলেমটাকে তুমি যদি বাংলায় ট্রান্সলেট করতে যাও, তারপর যদি সলভ করতে যাও, তুমি একটা এক্সট্রা স্টেপ অ্যাড করতেছো। এই এক্সট্রা একটা স্টেপ অ্যাড করা ইজ নট গুড ফর ইয়োর টাইম ম্যানেজমেন্ট। সো আমরা এক্সট্রা স্টেপটা অ্যাড করা থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকু দূরে থাকার চেষ্টা করবো। এন্ড এটা করার একমাত্র ওয়ে হচ্ছে ইফ ইউর গুড অ্যাট ইংলিশ রিডিং এন্ড যদি টার্ম গুলা লাইক ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করতে পারো। ওকে, ইকুয়েশন পড়ে যাতে তুমি বুঝতে পারো যে এটা আমি ম্যাথস লিখবো কেমনে। যাই হোক, এটা গেল একটা জিনিস, ইকুয়েশন একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন ইকুয়েশনের পরে আরেকটা যে ইকুয়েশনের সাথে রিলেটেড যেটা আসে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো আননোন, বুঝতে পারছো? যে কোনো অ্যালজেব্রার মধ্যে যে আননোনটা থাকে এক্স ওয়াই জেড হ্যান্থনা বিজেপি এবিসি যেটাই থাকে সেটাকে আমরা ভ্যারিয়েবল বলি আর আননোন বলি। ওকে, সেটার বাংলাটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো এটাকে বাংলায় চলক বলতেছি। ওকে, চলক। তারপর আমাদের আসে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? ভ্যারিয়েবল ছাড়া বাকি যে নাম্বার গুলো থাকে। ওকে, ভ্যারিয়েবল ছাড়া যে লাইক ধরো তুমি যখন ইকুয়েশন লিখতেছি এক্স ইকুয়াল টু 3, ওকে, এক্স ইকুয়াল টু 3, এখানে এক্স হচ্ছে তোমার ভ্যারিয়েবল আর 3 হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ওকে, এটার বাংলাটা যেটা বললো এটা হচ্ছে ধ্রুবক। ওকে, ধ্রুবক। তারপর আসে আমাদের স্লোপ। স্লোপ ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের পরে যেয়ে লাগবে। ফর নাও ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড স্লোপ, নট আ বিগ ডিল এট অল, আমরা একটু পরে যেয়ে শিখবো। সো স্লোপের বাংলাটা হচ্ছে ঢাল। ওকে, স্লোপের বাংলাটা হচ্ছে ঢাল। স্লোপ কি সেটা উই উইল নট ফোকাস অন রাইট নাও। কারো কোনো কোয়েশ্চেন আছে?
Yeah, question থাকলে you can ask. I think hand raise করছো একজন, question থাকলে you can ask. All right, I think ভুলে hand raise ছিল or something. So let's skip forward. তারপর যেটা বলতেছিলাম, স্লোপ হচ্ছে ঢাল। স্লোপ কি সেটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। ফর নাও জাস্ট রিমেম্বার স্লোপ মানে হচ্ছে ঢাল, দ্যাটস অল। ওকে, তারপর আরেকটা জিনিস যেটা জানা লাগবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। ওকে, কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টের বাংলা হচ্ছে সহগ। ওকে, সহগ, কোএফিসিয়েন্টের বাংলা হচ্ছে সহগ, বুঝতে পারছো? সো কোএফিসিয়েন্ট কোনগুলা, ধরো আমরা যখন লিখি যে y ইকুয়াল টু 3x প্লাস 5, হ্যাঁ, এখানে খেয়াল করো কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট নাম্বারটা থাকবে, বুঝতে পারছো, সেটাকে আমরা কোএফিসিয়েন্ট বলি। সেখানে আমাদের x এর কোএফিসিয়েন্ট 3, y এর কোএফিসিয়েন্ট ইজ 1। ওকে, তো এটা মাথায় রাখবো। কোএফিসিয়েন্ট কোনগুলা, ভ্যারিয়েবলের সাথে যেই কনস্ট্যান্ট নাম্বারটা লেগে থাকতেছে। ওকে, এখন নাম্বারও হইতে পারে, আবার ইট ক্যান বি সামথিং লাইক দিস, y ইকুয়াল টু ax প্লাস b। হ্যাঁ, এখানে কিন্তু কোএফিসিয়েন্ট ইজ a, বুঝতে পারছো? এন্ড এখানে a ইজ অ্যাক্টিং অ্যাজ আ কনস্ট্যান্ট নাম্বার ইভেন দো ইট লুকস লাইক একটা ভ্যারিয়েবল, বুঝতে পারছো? আমার ভ্যারিয়েবল, একে আমরা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করব না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার হিসেবে আমরা ট্রিট করব। ওকে, এই হচ্ছে আমাদের কয়েকটা টার্ম, যে অ্যালজেব্রার মধ্যে কোন টার্মটা বাংলা কি রকম হয়। ওকে, এরপর আমাদের অ্যালজেব্রার কয়েকটা সাইন্সও জানা লাগবে। ওকে, সাইন বলতে ইকুয়াল সাইন কোনটা, গ্রেটার দ্যান সাইন, হ্যান ত্যান হাবিজাবি যত সাইন্স আছে, সো এই সাইন গুলো নিয়েও আমাদের একটা আইডিয়া থাকা লাগবে। যেরকম এই যে এই সাইনটা যেটা আছে এটাকে আমরা বলি ইকুয়াল সাইন। ওকে, দিস মিনস ইকুয়াল টু। ওকে, তারপর ধরো এই সাইনটা, এটার মানে হচ্ছে গ্রেটার দ্যান। ওকে, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান, এই সব কিছু নিয়ে এগেইন আমরা হচ্ছে এগুলো জাস্ট কনটেক্সট দেওয়ার জন্য তুমি জাস্ট একটু পড়ে চলে যাও। ওকে, ফর নাও। দেন এটা হচ্ছে লেস দ্যান, লেস দ্যান, এটাকে আমরা বলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল। ওকে, হোয়াট ডাজ দিস মিন? এটার মানে হচ্ছে, ধরো আমি যখন বলবো এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 5, এর মানে 5 অর 5 এর চেয়ে বড় যত ভ্যালু আছে, বুঝতে পারছো? 5 অর 5 এর চেয়ে বড় যত ভ্যালু আছে। আর আমি যখন বলি এক্স ইজ শুধু গ্রেটার দ্যান 5, তার মানে এক্স এর ভ্যালু উইল ইনক্লুড অনলি দ্য ভ্যালুজ দ্যাট আর লার্জার দ্যান 5, খালি 5 এর চেয়ে বড়। 5 কিন্তু এক্স এর ভ্যালু হবে না, 6 7 8 9 এরকম হবে। আর যখন আমি বলি যে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, তখন কিন্তু 5 ইজ অলসো আ ভ্যালু অফ এক্স। ওকে, again we're going to discuss this very soon, প্যারা নেই কোনো। আর ফাইনালি যেই এটা আছে সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। ওকে, লেস দ্যান অর ইকুয়াল। ওকে, সেম প্রিন্সিপাল, সেম সবকিছু। এইটা গেল আমাদের অ্যালজেব্রার মেইন যে আমাদের কনসেপ্ট গুলা লাগবে সেগুলো। ওকে, যে টার্মস গুলো যে ইয়েগুলো লাগবে, সাইন্স গুলো আমাদের পরিচয় থাকা লাগবে, ইন্ট্রোডাকশন থাকা লাগবে, এগুলো। এরপর আমরা নেক্সট আমাদের অ্যাকচুয়াল টপিকে চলে যাই, যেগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে, ফার্স্টে we are going to learn about linear equations, linear equations and linear inequalities. Okay, linear equations and linear inequalities. So linear equation আর linear inequalities. So equation মানে কি আসলে? ইকুয়েশন মানে হচ্ছে যখন আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি ইকুয়াল বলবো, বুঝতে পারছো? ইকুয়েশনের মানে হচ্ছে যখন আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি ইকুয়াল বলবো। এখন আমরা ইকুয়েশন বুঝতে পারছি, তো এখন আরেকটা জিনিস যেটা বুঝা লাগবে সেটা হচ্ছে লিনিয়ার দিয়ে আসলে কি বুঝাই, তাই না? লিনিয়ার দিয়ে কি বুঝাই মাথায় রাখবা। লিনিয়ার মানে হচ্ছে কনস্ট্যান্ট অর একটা স্ট্রেট লাইন। ওকে, কনস্ট্যান্ট অর স্ট্রেট লাইন। লিনিয়ারের লিটারাল মানে হচ্ছে এটা। তোমরা লিনিয়ার কিন্তু একটা ভোক্যাব, বুঝতে পারছো? লিনিয়ার হচ্ছে একটা ভোক্যাব। এটা আমরা যে কোনো খালি ম্যাথস এর কেসে যে লিনিয়ার ইউজ করতে পারবো এরকম না, আমরা লিনিয়ার অন্যান্য অনেক কিছু ইউজ করতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে দ্য গ্রোথ প্রোগ্রেশন অফ মাই ক্যারিয়ার ইজ ভেরি লিনিয়ার, তার মানে আমার যে গ্রোথ প্রোগ্রেশনটা আছে আমার ক্যারিয়ারে সেটা উইল বি লাইক একটা স্ট্রেট লাইন, কনস্ট্যান্টলি বাড়তে থাকবে আর কনস্ট্যান্টলি কমতে থাকবে, বুঝতে পারছো? সো লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে, লিনিয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে কনস্ট্যান্ট অথবা স্ট্রেট লাইন। ওকে, স্ট্রেট, এখানে আমি স্ট্রেট লিনিয়ার লিখছি কেন, স্ট্রেট লাইন হবে। ওকে, কনস্ট্যান্ট অর স্ট্রেট লাইন। ওকে, এটা হচ্ছে লিনিয়ার লেজিট মানে। আর ইন কেস অফ লিনিয়ার ইকুয়েশন অর লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ারের মানেটা হবে যখন আমাদের একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। ওকে, কনস্ট্যান্ট নাম্বারে বাড়তে থাকবে। ফর এক্সাম্পল আমরা হচ্ছে এই জন্য আমরা ফার্স্টে আগে শিখবো লিনিয়ার রিলেশনশিপ কি। লিনিয়ার relationship. Linear relationship is the relationship between, আমি বুঝাই দিচ্ছি, আগের ডেফিনেশনটা লিখে রাখো সবাই, variables where they
increase or decrease at a constant rate. কনস্ট্যান্ট রেট। সো একটা কনস্ট্যান্ট রেটে যখন বাড়বে বা কমবে, ওকে, কনস্ট্যান্ট রেটে যখন বাড়বে বা কমবে কোনো একটা ভ্যারিয়েবল, সেটাকে আমরা বলবো লিনিয়ার রিলেশনশিপ। ফর এক্সাম্পল, ধরো আমি বললাম যে তুমি একটা মাটির ব্যাংকে টাকা রাখতেছো, ওকে, তোমার কাছে একটা মাটির ব্যাংক আছে, এই মাটির ব্যাংকে তুমি প্রতি মাসে 100 টাকা করে রাখবা, ওকে। সো মাটির ব্যাংকের যে ফাইনাল ব্যালেন্সটা, সেটা দেখো তো প্রতি মাসে কি 100 টাকা করেই বাড়বে না? চিন্তা করো তো। তোমার দুনিয়া উল্টায় যাক যেটাই হোক, তোমার কিন্তু মাটির ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু 100 টাকা করেই বাড়তেছে, কনস্ট্যান্ট রেটেই বাড়তেছে। সো আমরা বলতে পারি যে মাটির মাটির ব্যাংকের ব্যালেন্স আর টাইমের যদি কোনো রিলেশনশিপ ক্রিয়েট করি, যে টাইম বাড়লে মাটির ব্যাংকের ব্যালেন্স কিভাবে বাড়বে, এটা সবসময় একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। বুঝতে পারছো? দিস ইজ হোয়াট উই কল একটা লিনিয়ার রিলেশনশিপ, ওকে। তো এখন একটা লিনিয়ার রিলেশনশিপকে আমরা যখন ইকুয়েশন ফর্মে লিখতে চাই, তখন এটাকে আমরা বলি একটা লিনিয়ার ইকুয়েশন। এন্ড লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পলস কিরকম হতে পারে? x plus 5 is equals to 9, এগুলাকে আমরা বলি ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশনস, ওকে, ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশনস। এগুলো তো খুবই ইজি, এগুলো মনে করো আমরা ছোটবেলা থেকে করে আসছি। দিজ আর নট টাফ এট অল, ওকে, এগুলো মানে পারা জিনিসপত্র, এখানে আমাদের টাইম ওয়েস্ট করা লাগবে না। যেখানে আমাদের একটু প্যারা লাগতে পারে সেটা হচ্ছে যখন আমাদের টু ভ্যারিয়েবলস ইকুয়েশন আসে, ওকে। টু ভ্যারিয়েবল ইকুয়েশন আমরা একটু পরে দেখতেছি, ফর নাও ইটস নট নেসেসারি, জাস্ট রিমেম্বার যে ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশন কোনগুলো। ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশনস ইউজুয়ালি লুক সামথিং লাইক this, okay, x plus 5 equal to 9, or it can also look something like this, 5x equal to 6x. এখানে একটা জিনিস চিন্তা করো, আমরা সবসময় শিখছি যে ইকুয়েশন যদি সলভ করতে যেতে হয়, ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় এটা আমি তোমাদেরকে দেখাবো না, ওকে, কারণ ইকুয়েশন কেমনে সলভ করতে হয় দ্যাট ইজ একদম এলিমেন্টারি লেভেলের জিনিসপত্র। আই থিঙ্ক সবাই মোটামুটি পারো, তা মানে এই জন্য আমি ডিপে যাবো না ইকুয়েশন কেমনে সলভ করতে হয়। বাট ইকুয়েশন সলভ করার মেইন নিয়মটা কি জানি আমরা, ভ্যারিয়েবলকে আলাদা করতে হয়, তাই না? যে ভ্যারিয়েবলটা আছে এক্স ওয়াই জেড অথবা যেই আননোনটা আছে, সেই আননোনটাকে আমি এক সাইডে রাখি, প্রেফারেবলি অন দ্য লেফট হ্যান্ড সাইড, এন্ড বাকি যত নাম্বার আছে সেগুলোকে আমরা সবসময় রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাই না? তারপরে আমরা ইকুয়েশনটাকে সলভ করি ভ্যারিয়েবলের জন্য। ইন কেস অফ এই টাইপের ইকুয়েশন যেখানে দুই সাইডে দুইটা এক্স আছে আর দুই সাইডে দুইটা সেম ভ্যারিয়েবল আছে, তখন তোমার মনে হতে পারে যে আরে ভ্যারিয়েবলকে তো আমি কেটে দিতে পারি, আরে কেন প্যারাই নেই। বাট না, ভ্যারিয়েবলকে কাটা যাবে না কখনো, বুঝতে পারছো? কারণ তুমি দেখো ভ্যারিয়েবলকে তুমি যদি কেটে দাও তাহলে হাউ উইল দিস লুক লাইক 5 ইকুয়াল টু 6, এটা কি পসিবল হবে কখনো? এটা কিন্তু পসিবল কখনো হবে না, তাই না? সো 5 ইকুয়াল টু 5 ক্যান নেভার বি ইকুয়াল টু 6, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ডিভাইডেড বাই এক্স এটা করতে পারবো না, ওকে, ডিভাইডেড বাই এক্স আমরা করতে পারবো না যখনই এই টাইপের কোশ্চেন আসবে। এই টাইপের যখন কোশ্চেন আসবে এগুলো আমরা কিভাবে সলভ করবো? তাইলে আমাদের যেটা করা লাগবে, এগেইন আমরা হচ্ছে সবসময় ভ্যারিয়েবলকে এক সাইডে নেওয়ার চেষ্টা করবো, ওকে, ভ্যারিয়েবলকে এক সাইডে নেওয়ার চেষ্টা করবো। তাহলে জিনিসটা কিরকম হয়? 6x minus 5x equal to 0, so x will be equal to 0, ওকে। এইভাবে করে আমাদের সলভ করতে হবে। আমরা যদি ডিভাইড করে দিতাম দুই সাইডে x দিয়ে, তাইলে কিন্তু হইতো না, তাইলে কিন্তু উই ক্যান নেভার লাইক আমাদের ইকুয়েশন সলভ হইতো না। মাথায় রাখবো একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে আমি কখনো ভ্যারিয়েবলকে সরাই দিতে পারবো না, ওকে, আনলেস ভ্যারিয়েবলটা এরকম থাকতো। ধরো আমি বলে দিলাম 5x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়ালস টু 6x। এখন আমি দুই সাইড থেকে x কমন নিতে পারি, 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 6x। এখন x আর x কেটে দিতে পারি, ওকে, এটাতে কোনো প্যারা নেই, কারণ আমার একটা x রয়ে যাবে কেটে দেওয়ার পরেও, ওকে। বাট আমার এখানে খালি আসেই একটা x, ইন দিস কোয়েশ্চেন আমার আসেই একটা x, আমি যদি এটাকে কেটে দেই আমার কোনো ভ্যারিয়েবল থাকে না। তোমার সবসময় ইকুয়েশন সলভ করার সময় কোনো না কোনো ভ্যারিয়েবল থাকতেই হবে। ভ্যারিয়েবল যদি না থাকে, the entire thing, like the equation will never be solved, okay, সেটা মাথায় রাখবা, ভ্যারিয়েবল থাকতেই হবে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের বেসিক্স, যে আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন যদি একটা ভ্যারিয়েবল থাকে, লিনিয়ার ইকুয়েশন গুলো কেমনে সলভ করতে হবে। এগুলো মনে করো যে অত বিগ ডিল না, এগুলো মনে করো ছোটবেলা থেকেই পারছি, সব মানে সবাই করা আছে, এগুলো ক্যালকুলেটরে বসাইলেও হয়ে যায়, হ্যান যদি এগুলো নট আ বিগ ডিল, ওকে। হাউএভার আমাদের যেটা শিখা লাগবে এখন সেটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপের গ্রাফ গুলো কেমন হয়, ওকে। এতটুকু পর্যন্ত আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। এরপর আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপটা কি। আমরা লিনিয়ার রিলেশনশিপ নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করি, ওকে। লিনিয়ার রিলেশন, হোয়াট ইজ লিনিয়ার রিলেশনশিপ এন্ড what type of questions appear from linear relationships, okay? So linear relationships আমরা একটু আগে দেখলাম, আমি একটু আগে বলছি যে যখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা কনস্ট্যান্ট রেটের ইনক্রিজের রিলেশনশিপ থাকবে সেটাকে আমরা লিনিয়ার রিলেশনশিপ বলতেছি, ওকে। তো এখন ভ্যারিয়েবল গুলা তোমার মনে হতে পারে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ কেমনে আবার, ওকে। তো এটার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা কি?
সরি একটা জিনিস এক মিনিট, আমি হচ্ছে জাস্ট নর্মালি গ্রাফ আঁকি একটা, গিভ মি ওয়ান মোমেন্ট, হ্যাঁ আমি একটু সুন্দর করে আঁকি সো দ্যাট তোমরা বুঝতে পারো প্রথম জিনিসটা ভালো করে। ওকে, সো লেটস সে দিস ইজ একটা ইয়ে, and আমাদের গ্রাফটা will look something like this. Alright, so this is how একটা linear relationship এর graph looks like actually. Okay, সেখানে এখানে একটা হচ্ছে x axis, এটা হচ্ছে y axis, বুঝতে পারছো? একটা হচ্ছে x axis আর একটা হচ্ছে y axis, তাই না? এটা ধরো আমার f of x এর, f of x হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ আর লিনিয়ার ফাংশনের গ্রাফ। ওকে, সো আমরা কিন্তু গ্রাফ পেপারে যখন আঁকি কোনো জিনিসপত্র, এটা কিন্তু সবসময় একটা ফাংশনের গ্রাফই আমরা আঁকি। ওকে, আমরা কিন্তু কখনো ইকুয়েশনের গ্রাফ আঁকি না এক্স্যাক্টলি, আমরা সবসময় একটা ফাংশনের গ্রাফ আঁকি। এটা সবসময় মাথায় রাখবা যে কোনো ম্যাথসের কারো সময় আমরা যখন গ্রাফ পেপারে কোনো শেপ আঁকতে যাবো, ইট ইজ অলওয়েজ আ শেপ আউট অফ আ ফাংশন, নেভার আউট অফ আ ইকুয়েশন অর সামথিং। ফাংশন থেকে আসে। এখন ফাংশনটা মাইট লুক লাইক এন একটি ইকুয়েশন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইট ইজ আ ফাংশন এট দ্য এন্ড অফ দ্য ডে। ফাইন, এটা প্যারা না। তো এখানে আমি যখন বলছিলাম যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ, এখানে একটা জিনিস খেয়াল করো, আমার যে লাইনটা আছে এই লাইনটা কোন দিকে যাইতেছে? নিচের দিকে যাচ্ছে, তাই না? আমি এক্স যত বাড়তেছে ওয়াই কিন্তু নিচের দিকে যাচ্ছে না? ধরো এখানে এক্স এর ভ্যালু একটা, এখানে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু এটা, এক্স এর ভ্যালু এখানে যখন থাকবে, এক্স এর ভ্যালু যখন বাড়বে ওয়াই এর ভ্যালু কি কমে আসবে না? ওয়াই এর ভ্যালু কমে আসতেছে। দিস ইজ হোয়াট আই মিন বাই রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। কোন কোন ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ হচ্ছে? এক্স আর ওয়াই এর মধ্যে, বুঝতে পারছো? এক্স আর ওয়াই এর মধ্যে আমাদের রিলেশনশিপটা হচ্ছে যে আমার এক্স বাড়লে অথবা এক্স কমলে আমার ওয়াই কিরকম চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? দ্যাট ইজ হোয়াট আই মিন বাই রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। ফাইন, এটা গেল এতটুকু পর্যন্ত। এরপর আমরা যেটা বলতেছিলাম যে লিনিয়ার রিলেশনশিপ, আর যে কোনো দুনিয়ার যত লিনিয়ার গ্রাফ আছে, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ফাংশন, লিনিয়ার রিলেশনশিপ যেটাই হোক না কেন, এটার গ্রাফ ইজ অলওয়েজ আ স্ট্রেট লাইন। ওকে, গ্রাফ অফ all linear equation function is straight line. ওকে, সব স্ট্রেট লাইন হতে হবে, বুঝতে পারছো? কার্ভড লাইন হবে না, কার্ভড লাইন হলে এটা লিনিয়ার থাকবে না। এন্ড আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তুমি দেখেই বুঝবা কেমনে একটা একটা এক্সপ্রেশন আর একটা টার্ম, একটা এক্সপ্রেশন কি লিনিয়ার নাকি না। ওকে, সেটা বুঝার ওয়ে হচ্ছে the highest power of a linear expression is always 1. Okay, is always 1. For example, আমি যদি লিখতাম x plus y is equals to 1, or x equal to 3, or 5x plus 10y is equals to 9, সবগুলো দেখো হাইয়েস্ট পাওয়ার বলতে কি বুঝাই? প্রতিটা টার্মের হাইয়েস্ট পাওয়ার কত হতে পারে? এখানেও x এর উপরে 1, y এর উপরে 1, 1 এর উপরে 1, তাই না? তারপরে এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। সো সবগুলো এক্সপ্রেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট পাওয়ারটা ইজ অলওয়েজ 1, রাইট? বাট ইন কেস অফ x স্কয়ার প্লাস 7 ইজ ইকুয়ালস টু 9 অথবা 8, এখানে কিন্তু এটা কিন্তু আমাদের লিনিয়ার ইকুয়েশন আর না, কারণ x এর উপরে কি আছে? স্কয়ার আছে। এটা কিন্তু আমাদের অন্য লাইক নন লিনিয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু লিনিয়ার থাকতেছে না। ওকে, লিনিয়ার থাকার শর্তটা কি? লিনিয়ার থাকার শর্তটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার যেটা হবে একটা এক্সপ্রেশনের অথবা একটা ইকুয়েশনের, দে অলওয়েজ হ্যাভ টু বি 1, ইট অলওয়েজ হ্যাজ টু বি 1, এটা মাথায় রাখবা। ওকে, যাই হোক, এখন আসি আমরা লিনিয়ার রিলেশনশিপে। এন্ড আমরা ধরো আমরা যে কোনো লিনিয়ার রিলেশনশিপের একটা গ্রাফের জেনারেল ফর্ম আমরা এভাবে লিখতে পারি, y equal to mx plus c. This is the general form, না, আমরা হচ্ছে এটাকে জেনারেল ফর্ম না বলি, এটাকে আমরা বলি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ওকে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। বাট আমরা যখন কোনো ইকুয়েশন লিখতে যাব, যে কোনো ইয়ের কেসে, লাইক যে কোনো লিনিয়ার প্রবলেমস আমরা যখন ইকুয়েশন লিখতে যাব, সবসময় এটা ইউজুয়ালি সবসময় এটা ইউজুয়ালি y equal to mx plus c ফর্মেই থাকে। ওকে, y equal to mx plus c ফর্মেই থাকে। y equal to mx plus c ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়? y equal to 3x plus 5। ওকে, সো জিনিসটা দেখতে কাইন্ড অফ এরকম হয়। ওকে, সো এটাই is equal to this one, y equal to mx plus c. ওকে, সো এনিওয়েজ, এটা গেল একটা জিনিস। এখন আমাদের একটা গ্রাফ যখন আমরা বানাই ফেলছি, এই গ্রাফের মধ্যে দেয়ার আর সার্টেন ফিচার্স। যে কোনো লিনিয়ার রিলেশনশিপের গ্রাফে দেয়ার আর সার্টেন ফিচার্স। ওকে, ফার্স্ট যে ফিচারটা নিয়ে আমাদের কথা বলা লাগবে সেটা হচ্ছে স্লোপ কি, তাই না? ফার্স্টে এটা নিয়ে আমাদের কথা বলা লাগবে। আমি একটু আগে প্রথমে বলে দিয়েছিলাম যে স্লোপ হচ্ছে ঢাল।
বাংলাটা হচ্ছে ঢাল। এন্ড স্লোপকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্লোপকে আমরা এম দিয়ে ডিনোট করি। ওকে, স্লোপকে আমরা এম দিয়ে ডিনোট করি। বুঝতে পারছো? এখন একটা গ্রাফের মধ্যে স্লোপ কেমনে বের করতে হয় এন্ড স্লোপ আসলে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই স্লোপের ফর্মুলা জানি, এক্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, সবাই জানি। বাট আমরা আসলে সবাই জানি না যে একটা গ্রাফের মধ্যে স্লোপটা আসলে কি মিন করে। বুঝতে পারছো? আমরা যেরকম সবাই জানি 4+5 ইজ ইকুয়ালস টু 9, বাট 4+5 আসলে মানে কি? আমার 4টা জিনিস আছে, এর সাথে 5টা জিনিস যোগ করলে আমার টোটাল 9টা জিনিস হয়। এটাই তো আমার অ্যাডিশনটার আসল মানে, তাই না? আমাদের স্লোপের মিনিংটাও বুঝতে হবে এইভাবে। ওকে, স্লোপ আসলে মানে কি? সো লেটস সে, আমরা স্লোপের মিনিংটা বোঝার জন্য লেটস সে আমাদের একটা পয়েন্ট আছে, এটা এখানে একটা পয়েন্ট আছে x1, y1। ওকে, তাইলে আমাদের এখানে বলতে পারি এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1। ওকে, সিমিলারলি ধরো আরেকটা পয়েন্ট আছে x2, y2। ওকে, সো আমাদের এই পয়েন্টটা x2 এন্ড এই পয়েন্টটা ইজ y2। ওকে, দুইটা পয়েন্ট আছে। স্লোপের মানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে x1 থেকে তুমি যে x2 তে আসছো, হ্যাঁ x1 থেকে যে তুমি x2 তে আসছো, তোমার কি ইনক্রিজ করা লাগছে না x1 থেকে x2 তে আসার জন্য? এই x1 টা যদি 1 হইতো, x2 টা কিন্তু 2 হইতো, তাই না? কারণ তুমি ডান দিকে আসছো একটা গ্রাফে, তুমি যত x অ্যাক্সিসে ডান দিকে আসবা তোমার x এর ভ্যালুটা তত বাড়তে থাকবে। ফাইন, তোমার x এর ভ্যালুটা বাড়ার কারণে তোমার কি y তে একটা সার্টেন চেঞ্জ আসছে না? y1 ছিল আগে এখানে, এটা কি y2 তে নেমে গেছে না? বুঝতে পারছো? y2 তে নেমে গেছে। কিন্তু এই যে x এর অ্যাক্সিসে যে চেঞ্জটা, সেটার রেসপেক্টে y তে যে চেঞ্জটা হইছে সেটাই তোমার স্লোপ। বুঝতে পারছো? আরেকবার রিপিট করি, এক্স অ্যাক্সিসে যে চেঞ্জটা, x1 থেকে x2 তে যে গেছো, এখানে যে চেঞ্জটা হইছে, এইটার কারণে y তে যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জের রেশিওটাকেই আমরা স্লোপ বলবো। ওকে, এন্ড স্লোপের ফর্মুলাটা কি? স্লোপের ফর্মুলাটা ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ফর্মুলাটার দিকে খুব ভালো করে তাকাও। ফর্মুলাটা কিন্তু আমাদের ডেফিনিশনকেই আসলে এখানে আমরা সিগনিফাই করছি। আমরা কি বলতেছি? y এর চেঞ্জটা উইথ রেসপেক্ট টু x এর চেঞ্জ, তাই না? y এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু x এর চেঞ্জ, সেটাই কিন্তু আমরা এখানে লিখছি। ফ্র্যাকশনের মধ্যে যার রেসপেক্টে আমি ভ্যালু বের করি সে সবসময় ডিনোমিনেটরে বসে। আমরা যখন লিখি 3/5, এটার মানে কি? 5 ভাগের মধ্যে 3 ভাগ কতটুকু, তাই না? তাহলে এই সেম প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই করো, এক্স এর চেঞ্জের মধ্যে ওয়াই এর চেঞ্জ কতটুকু। বুঝতে পারছো? সেটাই হচ্ছে তোমার স্লোপ। এক্স এর চেঞ্জের মধ্যে ওয়াই এর চেঞ্জটা কতটুকু, সেটা হচ্ছে তোমার স্লোপ। ইয়া ডেল ওয়াই ডেল এক্স লেখা যায়, লাইক ডিফারেন্স, ডেল মানেই তো ডিফারেন্স, তাই না? যখন আমরা এরকম লিখি ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল মানেই তো ডিফারেন্স, ডেল দিয়েও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার অল দ্যাট মাচ। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলাটা। ওকে, বেসিক ফর্মুলাটা। এটা আমাদের স্লোপের কাজ এখানে শেষ হয়ে যায় না। স্লোপের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেফিনেশনটা, সেটা আমি আগে লিখে দেই, তারপর তোমাদেরকে বুঝাই দিচ্ছি। স্লোপের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে the change in y-axis for one unit change in x-axis is called slope. Okay, so আমাদের মেইন ডেফিনিশনটা কি স্লোপের? The change in y-axis for one unit change in x-axis is called slope. এটার গ্রাফ দেখে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখন দেখো, আমি x1 আর x1 y1 আর x2 y2 নিছিলাম। এটা কিন্তু আমি নিজের ইচ্ছা মতো নিতে পারতাম, তাই না? আমি x1 y1 x2 y2 নিজের ইচ্ছা মতো, লাইক আমি যে কোনো, মাথায় রাখবা স্লোপ কিন্তু সবসময় কনস্ট্যান্ট। একটা লিনিয়ার রিলেশনশিপের জন্য স্লোপ কিন্তু সবসময় কনস্ট্যান্ট, কারণ লিনিয়ার রিলেশনশিপে স্লোপ ইজ অলসো নোন অ্যাজ রেট অফ চেঞ্জ। স্লোপ ইজ অলসো নোন অ্যাজ রেট অফ চেঞ্জ। মাথায় রাখবা, এগেইন একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্লোপকে আমরা রেট অফ চেঞ্জও বলি, যে কোন রেটে আমার ওয়াইটা চেঞ্জ হচ্ছে এক্স এর চেঞ্জের কারণে। ওকে, সো এটাকে আমরা রেট অফ চেঞ্জও বলি। সো এখন রেট অফ চেঞ্জ কিন্তু কনস্ট্যান্ট হয়, আমরা কিন্তু একটু আগেই দেখে আসছি লিনিয়ার রিলেশনশিপের কেসে রেট অফ চেঞ্জ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে স্লোপটাও কিন্তু কনস্ট্যান্ট হবে। আমি যে কোনো পয়েন্ট নেই, আমি এই দুইটা পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্ট নেই, নাকি অন্য যে কোনো পয়েন্ট নেই, সবসময় স্লোপ ইজ অলওয়েজ ইকুয়াল। ওকে, বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? আই থিঙ্ক সবাই। এখন আমি ধরো, আমি ডেলিবারেটলি আমি পয়েন্টটাকে এমন ভাবে নিলাম যে x1 আর x2 এর মধ্যে ডিফারেন্স হবে 1। ওকে, তাহলে আমি নিলাম এরকম যে x1 এর ভ্যালু 1 আর x2 এর ভ্যালু 2, এন্ড তারপরে y তে চেঞ্জ কিরকম হবে সেটা আমি দেখতেছি। ওকে, এটা একটা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমাদের স্লোপের ফর্মুলাতে x2 মাইনাস x1 ছিল না? আমি যদি ইচ্ছা করে ওদের মধ্যে ডিফারেন্স 1 নেই, তাহলে দেখো তো স্লোপটা কি হয়ে যায়, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই 1 না? তাহলে স্লোপের ভ্যালুটা আসলে কি হয়, y2 মাইনাস y1। বুঝতে পারছো? সেটা আসলে কি,
তার মানে আমরা কি বলতে পারি, দ্য চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ফর 1 ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। ওকে, আমরা খালি 1 ইউনিট চেঞ্জ করছি এক্স অ্যাক্সিসে, এন্ড সেটার কারণে ওয়াই তে যতটুকু চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে আমাদের স্লোপ। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন উইচ কনটেক্সট, আমি তোমাদেরকে এখন দেখাই এটা কেন ইম্পর্টেন্ট। ওকে, আমরা আছে এই নেক্সট পেজে আরেকটা গ্রাফ আঁকি। ওকে, ধরো এখানে তোমার একটা গ্রাফ আছে, এন্ড তোমার এসএটির কেসে মাথায় রাখবে একটা জিনিস, যে এসএটির যত কোয়েশ্চেন আছে, হ্যাঁ এসএটির যত কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলা কিন্তু সবসময় তোমার এই খুবই জেনেরিক গ্রাফের কোয়েশ্চেন দিবে তা না, তোমাকে একটা কনটেক্সট দিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, এন্ড ওই সিচুয়েশন থেকে তোমার গ্রাফের ইন্টারপ্রেট করতে হবে। ইন্টারপ্রেট মানে কি? ইন্টারপ্রেট মানে কোন নাম্বারটা কোন ভ্যারিয়েবলটা কি বুঝায়, ওকে, সেটা ইন্টারপ্রেট করতে হবে। ফর এক্সাম্পল, এটা ধরো একটা গ্রাফ, হ্যাঁ এটা ধরো একটা গ্রাফ, গ্রাফটা কিরকম হতে পারে, গ্রাফটা লেটস এরকম, গ্রাফটা লেটস এরকম। ওকে, গ্রাফটা লেটস এরকম। এখানে এই গ্রাফটা যে আছে, এই গ্রাফটা কিসের? লেটস আমি বললাম যে নাম্বার অফ ইউনিট সোল্ড, একটা দোকানের গ্রাফ, হ্যাঁ নাম্বার অফ ইউনিট সোল্ড আর প্রফিট, বুঝতে পারছো? নাম্বার অফ ইউনিট সোল্ড আর প্রফিটের গ্রাফ। ওকে, সেখানে ভ্যারিয়েবল কোনগুলো কোনগুলো, আমি কয়টা ইউনিট বেচতেছি আর ওইটার কারণে আমার প্রফিট কতটুকু হইতেছে, এই দুইটা জিনিসের মধ্যে আমার রিলেশনশিপ। এখন এটা আমি গ্রাফ আঁকলাম, ওদের মধ্যে একটা ফাংশন বানায় গ্রাফ আঁকলাম। তো এখন এখানে আমি তোমাকে বললাম যে এই ফাংশনটা ইজ y is equals to 3x minus 500. ওকে, এটার ইকুয়েশনটা লুক সামথিং লাইক y equal to 3x minus 500। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখানে 3 এর মানে কি, what does 3 mean in this context, what does 3 mean in this context, কনটেক্সটটা কি, নাম্বার অফ ইউনিট সোল্ড আর প্রফিট, এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। এই কনটেক্সটে 3 এর মানে কি, কোশ্চেনটা এরকমই আসবে। ওকে, কোশ্চেনটা এরকমই আসবে, সো খুব ভালো করে খেয়াল করো এই জায়গাতে। 3টা হচ্ছে আমাদের কি এখানে স্লোপ, তাই না? 3 হচ্ছে আমাদের স্লোপ, রাইট? সো আমরা স্লোপ মানে কি জানি, রেট অফ চেঞ্জ জানি। বাট এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে রেট অফ চেঞ্জটা কি হবে, রেট অফ চেঞ্জ তো আমি বুঝতেছি না। এই জন্য কিন্তু আমি একটু আগে তোমাদেরকে এই ডেফিনেশনটা দিছিলাম। ডেফিনেশনটাতে কি বলা আছে, স্লোপের মানে কি, স্লোপের মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ ফর 1 ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। ওকে, তো এইসব ম্যাথস করার সময় তুমি এক্স অ্যাক্সিসে কে আছে, নাম্বার অফ ইউনিট সোল্ড, তার আর ওয়াই অ্যাক্সিসে কে আছে, প্রফিট আছে না? তাহলে আমি কি বলতে পারি না, স্লোপ হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর প্রফিট, প্রফিটের চেঞ্জ, হ্যাঁ প্রফিটের চেঞ্জ ফর, সরি প্রফিটের চেঞ্জ ফর 1 ইউনিট সোল্ড ইনক্রিজের জন্য না? আবার বলি, আমার এখানে স্লোপের মানেটা কি, স্লোপের মানেটা কি দাঁড়াবে, এক্স অ্যাক্সিসে কে আছে, নাম্বার অফ ইউনিট সোল্ড আছে, নাম্বার অফ ইউনিট সোল্ড যদি 1 বাড়ে তাহলে কি এক্স অ্যাক্সিসে 1 বাড়া না? নাম্বার অফ ইউনিট সোল্ড যদি 1 বাড়ে তাহলে এক্স অ্যাক্সিসে 1 বাড়া, এন্ড এই একটা নাম্বার অফ ইউনিট সোল্ড যদি বাড়ে তাহলে আমার প্রফিট যতটুকু বাড়বে আর ওয়াই অ্যাক্সিসে যতটুকু চেঞ্জ হবে সেটা কি আমার স্লোপ না? তার মানে কি আমি বলতে পারি না যে আমি যদি একটা ইউনিট বেশি বিক্রি করি, নাম্বার অফ ইউনিট সোল্ড একটা বাড়া মানে কি, একটা ইউনিট বেশি বিক্রি করা, একটা ইউনিট বেশি বিক্রি করলে আমার প্রফিট 3 টাকা বাড়বে, বলা যায় না? আমার প্রফিট উইল বি +3। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? এই কনসেপ্টটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছো এটা? আমার স্লোপের মানে কি, স্লোপের মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 1 ইউনিট চেঞ্জের কারণে ওয়াই অ্যাক্সিসে কতটুকু চেঞ্জ হবে। এখানের দিকে ভালো করে খেয়াল করো, আমার নাম্বার অফ ইউনিট সোল্ড যদি 1 ইউনিট বাড়ে, আর চেঞ্জটা কিন্তু সবসময় ইনক্রিজ হবে, হ্যাঁ এক্স সবসময় ইনক্রিজ করবে, এক্স সবসময় ডান দিকে যাবে। ওকে, নাম্বার অফ ইউনিট সোল্ড যদি 1 বাড়ে তাহলে আমার প্রফিট যতটুকু বাড়বে সেটাই কিন্তু আমার স্লোপ, তাই না? প্রফিট যতটুকু বাড়বে। ওকে, এখানে প্রফিট কতটুকু বাড়তেছে, 3 বাড়তেছে, তার মানে আমি বলতে পারি আমি একটা ইউনিট বেশি বিক্রি করলে আমার প্রফিট বাড়বে 3। দ্যাট ইজ হাউ ইউ ইন্টারপ্রেট, বুঝতে পারছো? দ্যাট ইজ হাউ ইউ ইন্টারপ্রেট, মাথায় রাখবা। অলরাইট, সো এই হচ্ছে আমাদের স্লোপ। হ্যাঁ, স্লোপের আরো কিছু কাজ আছে। স্লোপের আমরা এতক্ষণ পর্যন্ত স্লোপের বেসিকটা বুঝতে পারছি। স্লোপের আরো একটা কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য স্টিপনেস, হ্যাঁ স্টিপনেস অফ আ গ্রাফ। তোমার স্লোপ যত বড় হবে তোমার গ্রাফটা তত স্টিপ হবে। স্টিপ মানে কি, তত খাড়া হবে, বুঝতে পারছো? ধরো আমার এখানের এই ফাংশনটার স্লোপ যদি m1 হয়, আরেকটা ফাংশন ধরো আমি আঁকলাম এভাবে, এটা কি আরো বেশি খাড়া না? এটার স্লোপ ধরো আমি বললাম m2, তাহলে m2 will be greater than m1। ওকে, m2 has to be greater than m1, কারণ কি, কারণ আমার m1 লাইন m2 লাইনটা যেটা আছে, m2 এর জন্য যে লাইনটা সেটা ইজ মোর স্টিপ, স্টিপ মানে খাড়া, দেন দা লাইন অফ m1। ওকে, সো যার যে লাইনটা বেশি খাড়া হবে, লাইক মোর লাইক আ স্ট্রেট লাইন, তার স্লোপ তত বাড়তে থাকবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবার জন্য? অলরাইট, আই থিঙ্ক মোটামুটি সবার জন্য ক্লিয়ার হয়েছে। সো আরেকটা জিনিস স্লোপের, সেটা হচ্ছে লাস্ট বেসিক জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে স্লোপের স্লোপ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা
সরি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কখন স্লোপ পজিটিভ হবে আর কখন স্লোপ নেগেটিভ হবে। ফর এক্সাম্পল লেটস সে আমার কাছে একটা গ্রাফ আছে, এরকম দুইটা গ্রাফ আছে, ওকে দুইটা গ্রাফ আছে, একটা লাইন এরকম আর একটা লাইন এরকম। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথম গ্রাফটাতে এক্স এর ভ্যালু যত বাড়তেছে ওয়াই এর ভ্যালু কি তত বাড়তেছে না? খেয়াল করো তো, এক্স ইনক্রিজ হইলে ওয়াইও কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাই না? যত ইনক্রিজ করবো ওয়াই এর ভ্যালু বাড়বে। এখানে ধরো এক্স এটা এক্স ওয়ান, এটা এক্স ওয়াই ওয়ান এর ভ্যালু এটা, আর এক্স টু যদি বাড়াও তাহলে দেখো আমার ওয়াই টু এর ভ্যালু কিন্তু বাড়তেছে, তাই না? তো আমাদের এখানে এম উইল বি পজিটিভ, কারণ এক্স এর বাড়ার কারণে ওয়াইও বাড়তেছে, ওকে তখন এম উইল বি পজিটিভ। বাট ইন কেস অফ দ্য সেকেন্ড গ্রাফ দেখো তো, তোমার কি এক্স যত বাড়তেছে ওয়াই কি নিচের দিকে যাচ্ছে না? ওয়াই নিচের দিকে যাচ্ছে। দেখো তুমি যদি এটা ধরো এক্স ওয়ান তোমার, এটার কারণে এটা হচ্ছে তোমার ওয়াই, আর এটা ধরো তোমার এক্স টু, হ্যাঁ এটা তোমার এক্স টু। তো এটার কারণে দেখো ওয়াই কিন্তু আরো, ওয়াই টু কিন্তু নিচে, তাই না? ওয়াই কিন্তু নিচে, তার মানে তোমার কমে গেছে, ওয়াই এর ভ্যালু কমে গেছে, তাহলে এটার স্লোপ উইল বি নেগেটিভ। ওকে, এই কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট? এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট কারণ তোমার মাঝে মধ্যে তোমাকে বলে দেয় যে ধরো ওয়াই ইকুয়াল টু -3x+5, এটার গ্রাফ দেখতে কিরকম হবে। এরকম যদি কোয়েশ্চেন আসে, ওয়ান ইজি মেথড ইজ জাস্ট ডেসমসে বসাই দেবা, ডেসমসে বসাই বের করার চেষ্টা করবে যে গ্রাফের সাথে মিলতেছে নাকি না, ওকে অপশন চয়েসের সাথে মিলতেছে নাকি না। দ্যাটস ওয়ান থিং। আরেকটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট তাকাবা যে আমার এম ইকুয়াল টু যদি সরি ওয়াই ইকুয়াল যদি -3x+5 থাকে, তার মানে আমার স্লোপটা নেগেটিভ, তার মানে এরকম হবে না, এরকম জীবনও হবে না গ্রাফটা। যতগুলো অপশন চয়েসে গ্রাফের ওরিয়েন্টেশনটা এরকম দেখবো, এটাকে কেটে দিবা আগেই, আর বাকি থাকে যে দুইটা সেটা তুমি সেটার মধ্যে থেকে তুমি চুজ করবা। সেটা চুজ করার জন্য আমরা ওয়াই ইন্টারসেপ্ট এক্স ইন্টারসেপ্টের দিকে খেয়াল করবো, ফর লাইক এখনই খেয়াল করতেছি, ওকে। বাট ইয়া ওরিয়েন্টেশন হচ্ছে এই জিনিসটা, কখন স্লোপ পজিটিভ হবে আর কখন স্লোপ নেগেটিভ হবে। এটা কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? অলরাইট, আই থিংক সবাই বুঝতে পারছো। So, এই হচ্ছে স্লোপ নিয়ে যা যা কাহিনী, ওকে। এই ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, ওকে। এই ডেফিনেশনটা খালি মুখস্থ না, এটা মনে করো যে আমরা প্লাস মাইনাস যেমনে করি, মানে দেখেই বলে 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 ফেলতে পারি যে এটা প্লাস মাইনাস কেমনে করতে হবে। তোমার এই স্লোপের এই ডেফিনেশনটাও শুড বি লাইক দিস, লাইক দেখেই বুঝতে হবে যে এটা স্লোপের ডেফিনেশন, ওকে। দেখেই মাথায় রাখতে হবে এই জিনিসটা, দিস ইজ দ্যাট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ মাথায় রাখতে। পজিটিভ নেগেটিভটা আরেকবার একটু বুঝায় দেন। ওকে, সো পজিটিভ নেগেটিভের যে জিনিসটা সেটা হচ্ছে তোমার স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ফর ওয়ান ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, তাই না? তার মানে স্লোপ পজিটিভ কখন হবে? যখন তোমার চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ, রাইট? রাইট, সো তোমার স্লোপ পজিটিভ কখন হবে? যখন তোমার ওয়াই অ্যাক্সিসের চেঞ্জটা পজিটিভ। সো ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ পজিটিভ কখন হচ্ছে? যখন তুমি এক্স বাড়াইলে ওয়াইও বাড়তেছে। ইন কেস অফ ফার্স্ট গ্রাফ তাকায় দেখো, তুমি এক্স যত সামনের দিকে যাবা, এক্স ওয়ান থেকে এক্স টু তে যাবা, তোমার ওয়াই ওয়ান কিন্তু উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়া মানে বড় হচ্ছে। ওয়াই ওয়ান যদি ওয়ান থাকতো ওয়াই টু টু হয়ে গেছে, ওকে। তো এখানে আমরা বলতে পারি এম ইজ পজিটিভ, কারণ চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিসটা উইল বি পজিটিভ। ওয়াই টু পজিটিভ, ওয়াই টু হচ্ছে বড়, ওয়াই ওয়ান ছোট, সো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান উইল অফ কোর্স বি পজিটিভ, তাই না? বাট ইন কেস অফ দ্য সেকেন্ড গ্রাফটার দিকে তাকাও, সেকেন্ড গ্রাফটাতে কি হচ্ছে? তুমি এক্স এর ভ্যালু যত বাড়তেছে তোমার ওয়াই এর ভ্যালু কিন্তু নিচে যাচ্ছে, তাই না? সো এক্স ওয়ান এর কারণে ওয়াই এর ভ্যালু যদি ওয়াই ওয়ান হয়, এক্স টু এর কারণে ওয়াই টু কিন্তু ওয়াই ওয়ান এর নিচে, তাই না? তাহলে ওয়াই টু এর কথা চিন্তা করো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান উইল বি নেগেটিভ, অর দ্য চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস উইল বি নেগেটিভ, which means the slope is also negative, okay? জাস্ট আরেকটু সিম্পলি বলি, তুমি ডান দিক থেকে বাম দিকে খেয়াল করো, ওকে। তুমি দেখো, সরি বাম দিক থেকে, সো বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় গ্রাফ যদি উপরের দিকে যায় স্লোপ পজিটিভ, বাম দিক থেকে আর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় স্লোপ গ্রাফ যদি নিচের দিকে যায় স্লোপ নেগেটিভ। ক্লিয়ার এখন এভরিওয়ান? অলরাইট, সো এইটা হচ্ছে আমাদের স্লোপের বেসিক জিনিসটা, এন্ড অল দ্য আদার স্টাফ এগুলো নিয়ে আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব আর একটু হয়তো বা ক্লিয়ার হবে, বাট ফর নাও জাস্ট রিমেম্বার অল দ্য কনসেপ্ট দ্যাট উই লার্নড আপ আনটিল নাও, ওকে। এরপরে আমরা স্লোপ বুঝতে পারলাম, এরপর আমাদের আরেকটা জিনিস শেখা লাগে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ওকে। ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্টে কি? ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের গ্রাফটা ওয়াই এক্স এর যে পয়েন্টে কাট অফ করতেছে আর ইন্টারসেক্ট করতেছে, ওকে। সো এখানে দেখো, খেয়াল করে দেখো, আমার ওয়াই অ্যাক্সিসে এই পয়েন্টে কিন্তু আমাদের গ্রাফটা কাট অফ করে, তাই না? ইন দিস পয়েন্ট, রাইট? এই পয়েন্টটা আমার গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে কাট অফ করে, এই পয়েন্টটাকে আমরা বলবো ওয়াই ইন্টারসেপ্ট, বুঝতে পারছো? ওয়াই ইন্টারসেপ্ট, আর এই পয়েন্টটা উইল লুক সামথিং লাইক 0, C, ওকে। আর এই সিটা কোথেকে আসছে? এই সিটা ইজ দিস সি, বুঝতে পারছো? এই সিটা ইজ দিস সি,
ক্লিয়ার এতটুকু? তো আমাদের ওয়াই ইন্টারসেপ্টটা কি? ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে ওয়াই অ্যাক্সিসে কাট অফ করতেছে আমাদের লাইনটা। এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টে এক্স ভ্যালু ইজ অলওয়েজ জিরো। এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট, কারণ কি তোমাকে মাঝে মধ্যে কোয়েশ্চেন বলে দিবে যে এক্স অ্যাক্সিসের যে কোয়ান্টিটিটা আছে সেটা যদি জিরো হয় তাহলে ওয়াই অ্যাক্সিসের কোয়ান্টিটিটা কি হবে। সেসব কোয়েশ্চেনে ইউ আর এসেনশিয়ালি ফাইন্ডিং আউট দ্য ওয়াই ইন্টারসেপ্ট। ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই, এইখানে এইখানে ওয়াই ইন্টারসেপ্ট কত? লেটস সে আমার ওয়াই ইন্টারসেপ্ট -500 দেওয়া আছে, তাই না? তো আমি বললাম যেটা -500। এই -500 এর মানে কি আসলে? -500 এর মানে আমার এক্স অ্যাক্সিসে কে আছে? নাম্বার অফ ইউনিট সোল্ড, রাইট? তো এই নাম্বার অফ ইউনিট সোল্ড যখন জিরো হবে, প্রফিট ইজ ইকুয়ালস টু -500। এটাই না মানে? প্রফিট ইজ ইকুয়ালস টু -500, এটাই না মানে আমাদের ওয়াই ইন্টারসেপ্টের? ওয়াই ইন্টারসেপ্টের মানে কি? এক্স অ্যাক্সিস এর ভ্যালু যখন জিরো, ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে এখন খেয়াল করো, আমি -500 দেখে কি বলতে পারি না যে আমার নাম্বার অফ ইউনিট সোল্ড যখন জিরো তখন আমার প্রফিট ইজ -500? তার মানে আমি যদি কোনো ইউনিট বিক্রি নাও করি তাইলে আমার প্রফিট মাইনাস হওয়া মানে লস হওয়া, তার মানে আমার একটা লস থাকবে 500 টাকা। ইজ দিস ক্লিয়ার? তোমরা বুঝতে পারতেছো আমি কিভাবে হচ্ছে জাস্ট একটা গ্রাফ দেখে লাইন বের করতেছি, গ্রাফ থেকে লাইন বলতে সেন্টেন্স বের করতেছি গ্রাফ থেকে, যে আমি দেখে বলতে পারতেছি যে আমার যদি একটা ইউনিট বেশি বিক্রি করি আমার প্রফিট বাড়বে 3, আমার যদি কোনো ইউনিট বিক্রি না করতে পারি তাহলে আমার প্রফিট, আমার লস হবে 500 টাকার। দেখছো এই যে সেন্টেন্স গুলো আমি বলতে পারতেছি, কেমনে বলতে পারতেছি? বাই ইন্টারপ্রেটিং দ্য গ্রাফ। ইন্টারপ্রেটিং মানে কি? গ্রাফটাকে ট্রান্সলেট করা ইন সেন্টেন্স। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার জন্য ওয়াই ইন্টারসেপ্টের জিনিসটা? জাস্ট এই পার্টটুকু মাথায় রাখবো, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে যেখানে এক্স ভ্যালু সবসময় জিরো, এতটুকু মাথায় রাখলেই হবে। ওকে, এরপরে ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট কি? এক্স ইন্টারসেপ্ট হচ্ছে আমার এই পয়েন্টটা, যে পয়েন্টে এক্স অ্যাক্সিস কে আমরা কাট অফ করতেছি, লাইনটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিস কে কাট অফ করতেছে এটাকে আমরা বলি এক্স ইন্টারসেপ্ট। এন্ড এক্স ইন্টারসেপ্টে ওয়াই ভ্যালু ইজ অলওয়েজ জিরো। ওকে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এগেইন আমরা আগের কনসেপ্টটা থেকে দেখবো আমাদের এক্স ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আমাদের এক্স ইন্টারসেপ্ট। হ্যাঁ, তো এই এক্স ইন্টারসেপ্টের ভ্যালু ধরো আমি বললাম যে 10,0, ওকে 10,0, আর এটা ছিল 0,-500, তাই না? এটা ছিল 0,-500, ফাইন। তো এই যে 10,0 এটার মানে কি আসলে? চিন্তা করে দেখো তো, আমি কি বলছি? এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা জিরো হবে, তাই না? এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা ইজ অলওয়েজ জিরো, সেটা কিন্তু আমাদের এক্স ইন্টারসেপ্ট। আর এখানে খেয়াল করো এক্স অ্যাক্সিস কে আছে নাম্বার অফ ইউনিট সোল্ড, তার মানে নাম্বার অফ ইউনিট সোল্ড যদি 10 হয় আমার প্রফিট উইল বি জিরো, তাই না? এন্ড প্রফিট জিরো হবে কখন? যখন আমার ওই ইনিশিয়াল লসটা হয়েছিল ওই লসটাকে কাটায় ফেলতে পারবো যখন, তাই না? তো তার মানে আমি এখান থেকে কি সেন্টেন্স বের করতে পারি? আমার যদি লস কাটাইতে হয় তাহলে আমার মিনিমাম 10টা ইউনিট বিক্রি করাই লাগবে, তাই না? দেখছো আমি কিভাবে সেন্টেন্সটা বের করে নিয়ে আসলাম? আমার 10টা ইউনিট বিক্রি করলে আমার প্রফিট ইজ জিরো, তাই না? 10টা ইউনিট বিক্রি করলে আমার প্রফিট ইজ জিরো, রাইট? দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ এক্স ইন্টারসেপ্ট। ওকে, এন্ড হোয়াটস দ্য সেন্টেন্স? সেন্টেন্সটা উড বি আমার মিনিমাম 10টা ইউনিট বিক্রি করাই লাগবে টু অ্যাটলিস্ট অ্যাভয়েড লস। লস যদি না হইতে চায় তাহলে আমার 10টা ইউনিট বেচা লাগবে, কারণ আমার যদি 10-এর চেয়ে নিচে বেচি, আমি 9টা বেচি, 9টা বেচলে কিন্তু আমার মাইনাসে চলে আসছে প্রফিট, তাই না? সেটা করা যাবে না, 10টা মিনিমাম বেচে লাগবে। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার হয়েছে একটা লিনিয়ার রিলেশনশিপ কি এন্ড গ্রাফটাতে কি কি পার্ট আছে? সবার জন্য ক্লিয়ার? আমাদের স্লোপ আছে, ওয়াই ইন্টারসেপ্ট, এক্স ইন্টারসেপ্ট। স্লোপের আমরা অনেক কিছু পড়লাম, এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট অনেক কিছু দেখলাম। এতটুকু পর্যন্ত সবার জন্য কি ক্লিয়ার হয়েছে নাকি না? আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে। সো এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার রিলেশনশিপ আর লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কিভাবে আঁকতে হবে। ওকে, এন্ড মাথায় রাখবা লিনিয়ার এটা হচ্ছে আমাদের স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ওকে, y ইকুয়াল টু mx প্লাস c, এটাকে আমরা f অফ x ইকুয়াল টু mx প্লাস c ও লিখতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে আমরা f অফ x ইকুয়াল টু mx প্লাস c ও লিখতে পারি। f অফ x আর y মিন্স দ্য সেম থিং, মিন্স দ্য সেম থিং। মাথায় রাখবে এই জিনিসটা, f অফ x আর y মিন্স দ্য সেম থিং। যে কোনো প্রবলেমে, যে কোনো লিনিয়ার ইকুয়েশনের প্রবলেমে তুমি যদি দেখো যে f অফ x ইকুয়াল টু সামথিং, f অফ x এর মানে হচ্ছে y। ওকে, তুমি হচ্ছে y ইকুয়াল টু সামথিং লিখতে পারো। ওকে, সো f অফ x এর যে কোয়ান্টিটিটা থাকবে সেটা সবসময় y অ্যাক্সিসে বসবে, আর x এর যে কোয়ান্টিটিটা সেটা সবসময় x অ্যাক্সিসে বসবে। এতটুকু পর্যন্ত আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে মোটামুটি। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের লিনিয়ার ইকুয়েশনস এর আরো কিছু বাকি জিনিসপত্র আছে। ওকে,
ওকে, আমরা এখনো শেষ করি নাই লিনিয়ার ইকুয়েশনস, আমরা এখনো সিস্টেম অফ ইকুয়েশনস করি নাই। এন্ড আমরা আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকলে লিনিয়ার ইকুয়েশন কেমনে বের করতে হয়। ওকে, তো আমরা জাস্ট গ্রাফ দেখছি, হ্যাঁ গ্রাফ দেখতে পারলাম, গ্রাফ বুঝতে পারলাম। এরপর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকলে আমরা গ্রাফ অন্য হচ্ছে ইকুয়েশন কেমনে বের করবো। ওকে, ইনফরমেশন দেওয়া থাকলে সো আমরা ফার্স্টে শুরু করবো স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা আমরা দেখছি। সো হাউ টু ফাইন্ড ইকুয়েশনস, how to find equations from given information. সেটা হচ্ছে বেসিক্যালি তোমাকে যদি আমি কতগুলো ইনফরমেশন দিয়ে দেই, হ্যাঁ তো আমি তোমাকে বললাম যে তোমাকে স্লোপ দিছি, ইন্টারসেপ্ট দিছি, তুমি ইকুয়েশন বের করো লিনিয়ার ফাংশনের। আর আমি তোমাকে স্লোপ দিলাম আর ওই লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা দিয়ে দিলাম, এখন তুমি বের করো। অথবা আমি বললাম যে এই লাইনটা দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তুমি ইকুয়েশন বের করো, কেমনে বের করবো তখন, রাইট? সেটাই হচ্ছে আমরা এখন দেখবো। ফার্স্টে যে ফর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটু আগেও দেখছি, আবার বলি, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ওকে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, এই ফর্মগুলোর নাম মুখস্থ রাখতে হবে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মের মুখস্থ রাখতে হবে। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা লুকস লাইক y ইকুয়াল টু mx প্লাস c। এখানে m হচ্ছে তোমার স্লোপ, c হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। ওকে, ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট বেসিক্যালি। ওকে, এটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ভেরি সেলফ এক্সপ্লেনেটরি, এটা হচ্ছে আমরা অত বেশি ফোকাস করব না। আরেকটাকে আমরা বলি পয়েন্ট স্লোপ ফর্ম। ওকে, পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম কখন ইউজ করি? যখন তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিবে আর স্লোপ দিয়ে দিবে, বুঝতে পারছো? একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা স্লোপ দেওয়া থাকবে। ধরো তোমার স্লোপ দেওয়া আছে আর একটা পয়েন্ট যেটা লাইনের মধ্যে আছে, লাইনের মধ্যে থাকা মানে কি? ধরো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে x1, y1, বুঝতে পারছো? এই পয়েন্টটা লাইনের মধ্যে আছে, এরকম যদি একটা পয়েন্ট দিয়ে দেই তাহলে তোমার ইকুয়েশন ঠিক এরকম হবে, y minus y1 is equals to m into x minus x1. ওকে, দিস ইজ দ্য ইকুয়েশন যখন আমাদের একটা স্লোপ আর একটা পয়েন্ট দেওয়া থাকবে। এটা ছাড়াও there is another form, হ্যাঁ another form যখন তোমাকে দুইটা পয়েন্ট দিয়ে দিবে, বুঝতে পারছো? এখন তোমাকে যদি যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে দেয়, এটার কোনো ফর্মের নাম নাই, হ্যাঁ এটা একটা শর্টকাট ফর্মুলা। ধরো আমি তোমাকে বললাম যে x1, y1 আর x2, y2 দেওয়া আছে। ওকে, এই দুইটা পয়েন্ট দিয়ে আমার হচ্ছে যাইতেছে লাইনটা, এরকম যদি একটা ইনফরমেশন দেওয়া থাকে, তখন তোমার একটা ওয়ে হইতে পারে তুমি আগে স্লোপ বের করবে, এখান থেকে স্লোপ বের করার পরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে এখানে বসাই দিবা, পেয়ে যাবা। ওকে, যেহেতু দুইটা পয়েন্ট দেওয়া আছে আমরা স্লোপ বের করতে পারি আগে, এন্ড দেন যে কোনো একটা পয়েন্ট নিয়ে পয়েন্ট স্লোপ ফর্মে বসাইলে ইকুয়েশন বের করতে পারবো। এর চেয়ে ইজি যেটা হয় সেটা হচ্ছে ইউজিং একটা শর্টকাট ফর্মুলা, দ্যাট ইজ x minus x1 by x1 minus x2 is equals to y minus y1 divided by y1 minus y2. এটার কোনো ফর্মের নাম নাই, বাট ইট ইজ জাস্ট একটা শর্টকাট ফর্মুলা দ্যাট ইউ শুড রিমেম্বার। ওকে, মনে রাখলে ভালো, না মনে রাখতে চাইলে অত যে প্যারা আছে তা এখান থেকে অত বেশি ম্যাথ আসে না, বাট আই উড সাজেস্ট যে কিপ ইন মাইন্ড। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো কেমনে বের করতে হয় গিভেন যদি আমাকে কতগুলো স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকে। ওকে, এতটুকু গেল। এরপর হোয়াট ইফ আমাদের লাইনগুলো যদি প্যারালাল অর পারপেন্ডিকুলার হয়, ভেরি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ প্যারালাল অর পারপেন্ডিকুলার লাইনস। প্যারালাল অর পারপেন্ডিকুলার লাইনসের কেসে কি হয়? ওকে, ধরো তোমার কাছে একটা গ্রাফ আছে এরকম, এখানে তোমার একটা লাইন আছে এরকম L1, এন্ড আমি বললাম আরেকটা লাইন আছে L2। এই L1 আর L2 বললাম আমি প্যারালাল, বুঝতে পারছো? L1 আর L2 আমি বললাম প্যারালাল, দিস টু আর প্যারালাল। এন্ড আমি L1 এর তোমাকে আমি ইয়ে দিয়ে দিছি, ইকুয়েশন দিয়ে দিছি, আমি বললাম যে f of x equal to 3x plus 5, লেটস সে। ওকে, আমি বলে দিছি f of x, L1 এর ভ্যালু হচ্ছে f of x equal to 3x plus 5। এখন L2 এর ইকুয়েশন কি হবে সেটা বের করো, L2 এর ইকুয়েশন কি হবে সেটা বের করো। আমাদের প্যারালাল লাইনস এর কেসে ফার্স্ট রুল ইজ ওদের স্লোপ ইজ অলওয়েজ ইকুয়াল। স্লোপস অফ প্যারালাল লাইনস আর ইকুয়াল। ওকে, সো আমার এটার L1 এর স্লোপ যদি m1 হয় আর L2 এর স্লোপ যদি m2 হয়, m1 will be equal to m2. দিস ইজ দ্য ফার্স্ট রুল। সো আমার এখান থেকে ইকুয়েশন বের করার জন্য কি করা লাগবে? দেখো আরেকটা আমার যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আমি ধরো বলে দিলাম যে এই L2 যেটা আছে এটা passes through the point x1, y1, only then you can find the equation, otherwise পারবা না কিন্তু। সো কোশ্চেন গুলো কি রকম আসে, তোমাকে বলে দেয় যে L1 এর ইকুয়েশন এটা, এন্ড L2 আরেকটা লাইন যেটা প্যারালাল টু L1 and passes through the point x1, y1, তখন L2 এর ইকুয়েশন কি হবে? আমরা দেখতে পাইতেছি যে স্লোপ দুইটারই সেম, তাহলে আমরা কি বলতে পারি না L2 এর যে ফাংশনটা
সেটা উইল বি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 3x প্লাস সি, কারণ আমরা ওর ওয়াই ইন্টারসেপ্টটা কি সেটা জানি না। এই ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদের x1 y1 লাগবে, ওটা যেহেতু অ্যাকচুয়াল নাম্বার, হ্যাঁ x1 y1 টা লেটস সে 2,3, হ্যাঁ তো আমাদের যেটা করতে পারবো সেটা হচ্ছে ওই যে এফ অফ এক্স ইকুয়াল টু যে 3x প্লাস সি আসছিল, এখানে এফ অফ এক্স এর জায়গায় 3 বসাবো, এক্স এর জায়গায় 2 বসাবো, এন্ড দেন সি এর ভ্যালু বের করে ফেলবো। 3 আর 2 কেন বসাতে পারতেছি, কারণ ওরা কিন্তু লাইনটার মধ্যে আছে, লাইনটার মধ্যে থাকা মানে কি ওই পয়েন্টটা উইল স্যাটিসফাই দ্য ইকুয়েশন, বুঝতে পারছো? ধরো L2 এর ধরো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 3x প্লাস 5, 3x প্লাস সি, স্যার মানে হচ্ছে y1 ইজ ইকুয়ালস টু 3 ইনটু x1 প্লাস সি, বুঝতে পারছো? এই জিনিসটা যাতে ক্লিয়ার থাকে, আমাদের যদি একটা পয়েন্ট লাইনের মধ্যে থাকে তাইলে ওই পয়েন্টটা উইল স্যাটিসফাই দ্য ইকুয়েশন, ওকে? y এর জায়গায় y1 আর x এর জায়গায় x1 বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হ্যাজ টু বি ইকুয়াল। সেটা হচ্ছে আমাদের প্যারালাল লাইনস এর জন্য, দিস ইজ ফর প্যারালাল, এটা একটা জিনিস। তারপর আসে আমাদের পারপেন্ডিকুলার লাইনস, তারপর আসে আমাদের পারপেন্ডিকুলার লাইনস, ওকে? পারপেন্ডিকুলার লাইনস, পারপেন্ডিকুলার লাইনস এর কেসে যেটা হয় সেটা হচ্ছে তোমার একটা গ্রাফ আছে, ধরো এটা তোমার L1 আরেকটা আছে হচ্ছে তোমার L2, এটা তোমার L2, ওকে? এন্ড ওরা দুজন হচ্ছে একজন আরেকজনের পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করতেছে। তখন কিভাবে ইকুয়েশন বের করব? তখন যেটা হয় স্লোপস আর নেগেটিভ রেসিপ্রোকালস অফ ইচ আদার, নেগেটিভ রেসিপ্রোকালস অফ ইচ আদার। হোয়াট ডাজ দিস মিন? আমার যদি m1 হয় প্রথম লাইনের স্লোপ আর m2 হয় সেকেন্ড লাইনের স্লোপ, তাহলে m1 ইজ ইকুয়ালস টু -1/m2, এই জিনিসটা যাতে মাথায় থাকে, ওকে? সো আমার একটা স্লোপ উইল বি নেগেটিভ এন্ড রেসিপ্রোকাল। তো ধরো দুইটা পারপেন্ডিকুলার লাইন আছে, একজনের স্লোপ যদি 2 হয় আর একজনের স্লোপ উইল বি -1/2, একজনের স্লোপ যদি -1/3 হয় তাহলে আরেকজনের স্লোপ উইল বি 3, ওকে? এই জিনিসটা মাথায় রাখবা। তো স্লোপটা কি হবে আসলে ক্যালকুলেট করতেছি, বাট কোয়েশ্চেন কিন্তু ওই আগের মতনই আসবে, তোমাকে বলে দিবে যে L1 এর ইকুয়েশন দিয়ে দিবে এন্ড L2 এর একটা পয়েন্ট দিয়ে দিবে এন্ড বলবে যে তোমার কোন L2 এর ইকুয়েশন বের করো। তুমি আগে স্লোপ বের করবা, তারপর ইকুয়েশনটা ওই পয়েন্ট স্লোপ ফর্মে বসায় ইকুয়েশন বের করে ফেলবা। বেশ ইজি, অত কঠিন কিছু না, ওকে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? অলরাইট, আই থিংক কারো কোনো কোয়েশ্চেন নাই এতটুকু পর্যন্ত। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যদি হরিজন্টাল আর পারপেন্ডিকুলার লাইনস থাকে, ওকে? হরিজন্টাল আর পারপেন্ডিকুলার লাইনস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইনস থাকে, তখন ইকুয়েশন কিরকম হয়, ওকে? সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো আমরা কিন্তু অনেক কনসেপ্ট করতেছি, হ্যাঁ তোমাদের কনফিউজ লাগতে পারে, যখনই কনফিউজ লাগবে আস্ক কোয়েশ্চেন্স এন্ড লাইক যখন মনে হবে যে আগের একটা জিনিস ভুলে গেছি, আগে স্লোপ পড়ছিলাম, স্লোপটা আরেকবার দরকার একবার, তাইলে আমাকে বলবা, আই উইল এক্সপ্লেইন ইট আরেকবার, ওকে? বাট আমরা অনেক কনসেপ্ট করতেছি, ইউ মাইট ফিল আ লিটল ওভারওয়েলড, বাট হয়তো আমরা আজকের একটা ক্লাস হচ্ছে চেষ্টা করবো এগুলো সব শেষ করে দেওয়ার, সো দ্যাট নেক্সট ক্লাসের আগে তোমরা হচ্ছে একটু কনসেপ্ট গুলো ভালো মতো মাথার মধ্যে সেটেল ডাউন করতে পারো, ওকে? এন্ড দেন উই উইল গো ফর প্র্যাকটিস প্রবলেমস। যাই হোক, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্যারালাল টু অ্যাক্সিস, ওকে? প্যারালাল টু অ্যাক্সিস যদি হয়, সো এখন ধরো আমাদের একটা লাইন এরকম, আচ্ছা লাইনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এন্ড লেটস আমার একটা লাইন আছে which is এই লাইনটা, এই যে রেড কালারের যে লাইনটা, দিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, রাইট? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই লাইনটার দিকে একটু খেয়াল করো খুব ভালো করে। এই লাইনটাতে আমার এই পার্টটুকু, লেটস সে এই পার্টটুকু ইজ এ, ওকে? এই পার্টটুকু ইজ এ, ওকে? এ কোথা থেকে কতটুকু? এই অরিজিন থেকে এই পয়েন্টটুকু, ওকে? এটা হচ্ছে এ। এখন তুমি দেখো তো এই লাইনটার মধ্যে যতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, নিচের গুলা হোক, যতগুলা পয়েন্ট আছে সবগুলার এক্স কোঅর্ডিনেট কি এ না? সবগুলার এক্স কোঅর্ডিনেট কি এ না? দেখো তো, তোমার আগে এ পর্যন্ত আসা লাগবে, তুমি আগে এ পর্যন্ত আসবা তারপর উপরে যাও নাকি নিচে যাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তোমার তো সবসময় এই লাইনে পৌঁছাইতে হইলে আগে এক্স অ্যাক্সিসে এ পর্যন্ত আসা লাগবে, তাই না? তুমি দেখো তোমার যে কোনো পয়েন্টে এই লাইনের যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই কিন্তু এক্স কোঅর্ডিনেটের ভ্যালু কত? এ, তাই না? শুধু এ। সো আমরা বলতে পারি যে এই যে লাইনটা আছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওর ইকুয়েশনটা ইজ এক্স ইকুয়াল টু এ, ওকে? বুঝতে পারছো? যদি কোনো লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় তাহলে ওর ইকুয়েশনটা কি হবে? এক্স ইকুয়াল টু এ, ওকে? এটা কি? এটা হচ্ছে আমাদের ওই লাইনটার ওয়াই ইন্টারসেপ্ট, ওকে?
অলসো এখান থেকে আরেকটা মজার জিনিস বলে দেই, সেটা হচ্ছে আমাদের এই যে লাইনটা আছে, যখন একটা লাইন এরকম পুরোপুরি পারপেন্ডিকুলার হয় এন্ড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, ওর কোনো স্লোপ থাকে না। ওকে, ওর স্লোপ আনডিফাইন্ড হয়, বুঝতে পারছো? ওর স্লোপ আনডিফাইন্ড হয়। ওকে, ওর স্লোপ আনডিফাইন্ড হয়। ওকে, কেন আনডিফাইন্ড হয়? কারণ দেখো, তোমার আমাদের স্লোপের মানেটা কি ছিল? চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, তাই না? এখানে দেখো এই লাইনের মধ্যে কোথাও কোনো এক্স অ্যাক্সিস এর চেঞ্জ আছে? এক্স এর ভ্যালু তো সবসময় সেম, এক্স টু এর ভ্যালু এ, এক্স ওয়ান এর ভ্যালু এ। তাহলে দেখো স্লোপটা কিরকম দাঁড়ায়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই জিরো। কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করা যায়? জিরো দিয়ে ডিভাইড করা যায় না। আরেকটা বলছো টেন 90, এই টেনের থিওরিতে আমি যাবো না, যেহেতু আমি টেন পড়াই নাই, আমি টেনের থিওরিতে যাবো না। বাট ইয়া, দেয়ার ইজ অ্যানাদার থিওরি অফ ট্যানজেন্ট which is not necessary for us. ওকে, এটা আমি আগে পড়াইতাম, বাট এখন আর পড়াই না, কারণ ইটস জাস্ট ইজিয়ার টু রিমেম্বার এই পার্টটুকু, যে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে গেলে উপরের দিকে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। এই ট্যানের কনসেপ্টটা লাগে হচ্ছে যখন আমরা ওই স্পেসিফিক জিনিসটা করতে চাই। যাই হোক, এটা তোমাদের জন্য নেসেসারি না, ফরগেট অ্যাবাউট ইট, প্যারা নাই। বাট ইয়া, ফর্মুলাটা জাস্ট মনে রাখবা যে আমার এক্স ইজ ইকুয়ালস টু এ, এটা হচ্ছে আমাদের প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এর ফর্মুলা, এন্ড এটার স্লোপ সবসময় আনডিফাইন্ড হবে। ওকে, এটার কোনো স্লোপ থাকবে না। তারপর ধরো আরেকটা লাইন, হ্যাঁ, আরেকটা লাইন লেটস আমি এভাবে আঁকলাম। এই লাইনটাকে আমি বললাম প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, এই লাইনটাকে আমি বললাম প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানের জিনিসটা খেয়াল করো, আমি এই পার্টটুকুকে বললাম বি। ওকে, এই পার্টটুকুকে আমি বললাম বি। তাহলে এখন দেখো তো, এই লাইনটার মধ্যে যতগুলো পয়েন্ট আছে, এই লাইনটার মধ্যে যতগুলো পয়েন্ট আছে, সবগুলা পয়েন্টে কি আমার ওয়াই কোঅর্ডিনেটটা কি সবসময় বি না? দেখো আমি এক্স অ্যাক্সিসে যেখানেই যাই না কেন, এক্স অ্যাক্সিসে যেখানেই যাই না কেন, আমার তো বি অ্যামাউন্ট উপরে আসা লাগবে, তাই না? যেখানেই যাই আমি, আমার বি সমান উপরে আসা লাগবে, তাই না? আমি এক্স অ্যাক্সিস যেখানে যাই, এখানে গেলাম, আমার বি সমান উপরে আসা লাগবে, এদিকে গেলাম, আমার বি সমান উপরে আসা লাগবে। আমার ওয়াই কোঅর্ডিনেটটা ইজ অলওয়েজ বি। আমার এটার ফর্মুলাটা উইল লুক সামথিং লাইক y is equals to b. Okay, this is the formula for lines that are parallel to x-axis, and এটার স্লোপটা কি হবে? এটার স্লোপ হবে 0, কারণ দেখো এটাতে কিন্তু আমার কোনো ইয়েই নাই, লাইক এখানে এটার স্লোপ হবে 0, বুঝতে পারছো? কারণ y অ্যাক্সিস এর কোনো চেঞ্জ নাই, তাই না? দেখো আমি এখানে যেখানেই যাই না কেন, y2 is also always equal to b, y1 is also equal to b, এখানে y এ কোনো চেঞ্জই নাই। তো আমার m টা is equals to 0 by x2 minus x1 or equal to 0, বুঝতে পারছো? সেই জন্য আমরা যদি কোনো লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকে, ওদের স্লোপ থাকে 0, আর যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস থাকে, তাহলে ওদের স্লোপ থাকে আনডিফাইন্ড। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার? কোন ইকুয়েশনটা কি হবে, কখন বের করতে হবে, হ্যান ত্যান হাবজাবি। আই হোপ সবার জন্য মোটামুটি ক্লিয়ার হয়েছে এই পার্ট গুলো পর্যন্ত। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। এখন আমরা ছোট্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিই। কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু পর্যন্ত অনেক কিছু করছি, হ্যাঁ, অনেক কিছু করছি এতটুকু পর্যন্ত। এতক্ষণ যা যা করলাম, অল অফ দিস ওয়্যার আমার একটা যদি ফাংশন থাকে, একটা ফাংশন থেকে যেসব প্রবলেমস আসবে, ওকে, এগুলো। এরপর আমরা হচ্ছে সিস্টেমস অফ ইকুয়েশনে চলে যাব। ওকে, যে আমাদের যদি 2টা বা 3টা 4টা ইকুয়েশন থাকে, তখন আমরা কেমনে সলভ করতে হবে। ইয়া, এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, আর y অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0। এক্স অ্যাক্সিস বলতে এই পার্টটুকু, আর y অ্যাক্সিস বলতে দ্য অ্যাক্সিস ইটসেলফ। অ্যাক্সিস এর নিজেরও কিন্তু ইকুয়েশন আছে, কারণ অ্যাক্সিসটাও তো একটা স্ট্রেট লাইন, তাই না? সো এই অ্যাক্সিস এর মধ্যে x এর ভ্যালু সবসময়, y এর ভ্যালু সবসময় 0 না? এক্স অ্যাক্সিস এর মধ্যে y এর ভ্যালু ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। তো আমাদের এক্স অ্যাক্সিস এর ইকুয়েশনটা ইজ y ইকুয়াল টু 0, আর y অ্যাক্সিস এর জন্য x ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। তো আমাদের ইকুয়েশন ইজ অলসো y ইকুয়াল টু 0। অলরাইট, সো এই হচ্ছে আমাদের গেল জিনিসপত্রগুলা। দাঁড়াও 1 মিনিট দাও আমাকে। ইয়া, সো আমরা এতক্ষণ যা যা করলাম, হ্যাঁ, এই যে গ্রাফ গুলা, যা যা গ্রাফ করলাম, এইগুলো কিন্তু সবই লিনিয়ার ইকুয়েশন ফর 2 ভ্যারিয়েবলস করছি, বুঝতে পারছো? লিনিয়ার ইকুয়েশন ফর 2 ভ্যারিয়েবলস, কারণ আমার গ্রাফ আঁকতে গেলে আমার 2টা ভ্যারিয়েবল লাগবে, বুঝছো? y আর x দরকার হবে। সেগুলো যা যা করছি সবগুলো কিন্তু লিনিয়ার ইকুয়েশন আর লিনিয়ার ফাংশন ফর 2 ভ্যারিয়েবল করছি। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে কেমনে আমরা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি তোমার যদি
দুইটা ইকুয়েশন থাকে, ওকে, একটার বেশি ইকুয়েশন থাকে, সেখান থেকে তোমার সলভ করা লাগে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে a1x প্লাস b1y ইকুয়াল টু c1 একটা ইকুয়েশন, a2x প্লাস b2y ইকুয়াল টু c2 এটা আরেকটি ইকুয়েশন, ওকে, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সলভ দিস টু ইকুয়েশন এন্ড এক্স ওয়াই এর ভ্যালু বের করো, এক্স ওয়াই এর ভ্যালু বের করো, কেমনে বের করবো? তোমার যদি ইকুয়েশন দুটো দেওয়া থাকে জাস্ট ডেসিমাসে বসাই দিবা, ওদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা থাকবে, ওকে, ধরো L1 আর L2 এর যদি ইকুয়েশন থাকে, ওদের সলিউশনটা উইল বি ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট, ওকে। কেন ইন্টারসেক্টিং পয়েন্ট? কারণ এই পয়েন্টটা ইজ ইন বোথ দা ফাংশনস, তাই না? দুইটা লাইনের মধ্যে এই পয়েন্টটা আছে। এন্ড আমাদের সলিউশন মানে কি? সলিউশন মানে ক্যালকুলেটরও করতে পারবা, ডেসমসে ইজিয়ার, হ্যাঁ, ডেসমসে জাস্ট বসাই দিলেই হয়ে যায়, টাইপ করবা হয়ে যাবে, ডেসমসে আইতো জাস্ট ডেসমসে করা। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু দেখবো না কেমনে ইকুয়েশন সলভ করতে হয়। দেয়ার আর মেথডস লাইক এলিমিনেশন, সাবস্টিটিউশন, এগুলো আমাদের দরকার নেই। আমাদের যদি ইকুয়েশন দেওয়া থাকে জাস্ট ক্যালকুলেটর বসালে সলভ হয়ে যাবে, এটা নট নেসেসারি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশনের আর তিনটা চারটা যতগুলো ইকুয়েশনই থাকুক না কেন, ইন কেস অফ এনি ফাংশন, হ্যাঁ, ইন কেস অফ এনি ফাংশন, ওদের সলিউশনটা ইজ অলওয়েজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট। বুঝতে পারছো? ওদের সলিউশনটা ইজ অলওয়েজ ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা যাতে মাথায় থাকে সবসময়, ওকে। কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট কেন? কারণ ইন্টারসেক্টিং পয়েন্টটা ইজ ইন বোথ দ্য ইকুয়েশনস। আমার এমন একটা পয়েন্ট চুজ করতে হয় যেটা উইল স্যাটিসফাই বোথ দ্য ইকুয়েশনস। এখন কোন পয়েন্টটা দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? যে পয়েন্টটা দুইটা লাইনের মধ্যে আসছে, আর দুইটা লাইনের মধ্যে কোন পয়েন্টটা থাকবে? যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, লিনিয়ার ইকুয়েশনের কিন্তু কখনো একটা বেশি সলিউশন থাকবে না। বুঝতে পারছো? দেখো, লিনিয়ার ইকুয়েশন তো দুইটা স্ট্রেট লাইন, তাই না? দুইটা স্ট্রেট লাইন কি কখনো একটার বেশি পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারবে? জীবনও পারবে না, তাই না? সো ওদের নাম্বার অফ সলিউশনও সবসময় লাইক ইদার লাইক একটা হইতে হবে, ওকে। অপটিমালি এখানে কথা আছে, অপটিমালি, যে ওদের সলিউশন ইদার লাইক একটা হইতে পারবে অর আরেকটা হইতে পারে। আরেকটা সিচুয়েশন আছে ওদের কোনো সলিউশন নাও থাকতে পারে, আবার ইনফাইনাইটও থাকতে পারে। কেমনে থাকে সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি, ওকে। রিমেম্বার, ইউজুয়ালি in 90% of the cases তোমার সলিউশন সবসময় একটা থাকবে, ওকে। কারণ আমি জাস্ট একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছি, দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করলে দুইটা থাকতো, ওকে। এন্ড যতগুলো তোমার ইকুয়েশন থাকবে, ধরো 3টা 4টা 5টা যতগুলো ইকুয়েশন আছে, সবগুলা যদি সলিউশন, কমন সলিউশন পাইতে চাও, সবগুলাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে। বুঝতে পারছো? সবাইকে এই একটা পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে যেতে হবে। ওরা যদি ধরো দুইটা ইন্টারসেক্ট করছে এক জায়গায় আর দুইটা ইন্টারসেক্ট করছে আরেক জায়গায়, তাইলে হবে না, তাইলে ওদের মধ্যে কোনো সলিউশন থাকবে না। সবাইকে একটা সেম পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করতে হবে, অনলি দেন আমরা বলতে পারবো 4 জনের একটা সলিউশন আছে, আদারওয়াইজ ওদের কোনো সলিউশন থাকবে না, ওকে। এখন আসি আমরা একটা লিনিয়ার ইকুয়েশনের কয়টা সলিউশন থাকে এন্ড হাউ টু আইডেন্টিফাই কয়টা সলিউশন আছে। তো এখানে তোমার মনে হতে পারে যে আরে আমি তো ক্যালকুলেটর দিয়ে করে ফেললে এটা হয়ে যাবে, ক্যালকুলেটর দিয়ে আমি দেখবো খালি যে ওরা কি প্যারালাল নাকি কি অবস্থা, তাহলে তো হয়ে যায়। বাট না, আমি এখন যে থিওরিটা দেখাবো সেটাই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি দেখাইতেছি, ওকে। সো একটা সিস্টেম অফ ইকুয়েশন ক্যান হ্যাভ নো সলিউশন, ওর কোনো সলিউশন নাও থাকতে পারে, হ্যাঁ। নো সলিউশন কখন হবে? যখন a1 by a2 is equals to b1 by b2 is not equal to c1 by c2, okay. আর it might have infinite solution as well, infinite solution কখন থাকবে? যখন a1 by a2 is equals to b1 by b2 sorry is equals to c1 by c2, okay. সো দুইটা জিনিস, দুইটা সিনারিও, নো সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। নো সলিউশন কখন থাকে? যখন আমার দুইটা গ্রাফ বেসিক্যালি প্যারালাল হয়। প্যারালাল হওয়া মানে কি? ওরা দুইজন একজন আরেকজনকে কোনোদিন টাচ করবে না, তাই না? সেটাকে আমরা বলি নো সলিউশন সিচুয়েশন, ওকে। ওরা কখনো একজন আরেকজনকে টাচ করবে না, সো আমরা বলতে পারি a1 by a2 is equals to b1 by b2 is not equal to c1 by c2। এটা কখন কাজে লাগে সেটা আমি দেখাইতেছি। আর ইনফাইনাইট কখন হয়? যখন তোমার একটা লাইন আছে, এটার ঠিক উপর দিয়ে আমি আরেকটা লাইন টেনে নিয়ে গেলাম। বুঝতে পারছো? দুইটা লাইনে একজনের ঠিক উপর দিয়ে আমি আরেকটাকে টেনে নিয়ে গেছি, তখন দেখো তো প্রতিটা পয়েন্ট ওরা টাচ করতেছে না, প্রতিটা পয়েন্ট ওরা টাচ করতেছে, ওদের নাম্বার অফ সলিউশনস হয়ে যায় ইনফাইনাইট। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? এখন আমরা আসি এটা কেন ইম্পর্টেন্ট, এই থিওরিটা। এটা তো যদি তোমাকে ইউজুয়ালি বলে, হ্যাঁ, তোমাকে ধরো দুইটা ইকুয়েশন দিয়ে দিছে, তোমাকে আমি ধরো দুইটা ইকুয়েশন দিয়ে দিছি, এন্ড ইকুয়েশন দেওয়ার পরে এন্ড তুমি জাস্ট বললা যে তুমি জাস্ট ডেসিমাসে বসা দিলা, দেখলা যে প্যারালাল নাকি একটার আরেকটার উপর দিয়ে চলে গেছে, তাহলে তুমি বের করে ফেলতে পারবা যে কয়টা সলিউশন আছে। দ্যাট ইজ ইজি। হাউএভার, আমার যদি কোয়েশ্চেনটা এরকম হয় যে ধরো বললাম যে 3x plus 7y is equals to 9 and 6x plus ay is equals to 18,
আর আমি বললাম যে এই সিস্টেম অফ ইকুয়েশনের ইনফাইনাইট সলিউশন আছে, তাইলে a এর ভ্যালু বের করো। বুঝতে পারছো? কোয়েশ্চেন গুলো এরকম আসবে, তোমাকে এরকম সিস্টেম অফ ইকুয়েশন দিয়ে দিবে, একটা আননোন থাকবে এন্ড তোমাকে বলবে যে আননোনটা বের করো, ইনফাইনাইট সলিউশন অথবা নো সলিউশন যেটাই থাকুক না কেন। ওকে, এইসব কিছু তোমার কি করা লাগবে? আমাদের রেশিওটা করা লাগবে। ওকে, এটা কিন্তু তুমি ডেসমস দিয়ে করতে পারবা না, কারণ এটা ডেসমস দিয়ে করতে গেলে ইউ হ্যাভ টু পুট ডাউন এর জায়গায় অপশন চয়েসে 4টা ভ্যালু, প্রতিটা এর জায়গায় বসায় করতে হবে। দ্যাট উইল টেক লঙ্গার টাইম, তাই না? এই যে লঙ্গার যে টাইম লাগবে সেটা হচ্ছে আমাদের মানে এটা করতে পারবো না। ওকে, উই উইল নেভার ডু। ইয়া 2 দিয়ে সব মাল্টিপ্লাই যাচ্ছে, ইয়া এটা তো দেখতেই পাচ্ছি। সো তার মানে কি, এটা ইনফাইনাইট মানে কি, এটা রেশিও গুলো সবগুলো সেম হবে, তাই না? রেশিও গুলো সেম কখন হবে? যখন আমি আগের ইকুয়েশনটাকে জাস্ট কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো আমাদের a এর ভ্যালু কি হবে? 3/6 is equals to 7/a. So a will be equal to 3 into 6/7. Okay, so I'm just multiply করে দিলে you'll get your answer. বুঝতে পারছো? So এটাই গেল, sorry, 3/6 is equals to 7/a. So it will be a will be equal to 7 into 6 divided by 3, 14. Okay, এর ভ্যালু হবে 14। বেশ সিম্পল, বাট কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারলে হবে। কোশ্চেন কি রকম আসবে আরেকবার রিক্যাপ করি। তোমাকে আননোন দিয়ে দিবে এন্ড তোমাকে বলে দিবে যে নো সলিউশন নাকি ইনফাইনাইট সলিউশন, তখন তুমি বের করবা। ওকে, এই হচ্ছে আমাদের যদি কোনো সলিউশন থাকে অথবা ইনফাইনাইট সলিউশন থাকে তখন যেটা হয়। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা শর্টকাট আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, এটা একটা খুবই ছোট্ট একটা ইম্পর্টেন্ট না, বাট একটা শর্টকাট দ্যাট ইজ হ্যান্ডি। সেটা হচ্ছে, ধরো ax plus by equal to c, এটা যদি তোমার ইকুয়েশন থাকে, হ্যাঁ, এটা যদি তোমার লিনিয়ার ইকুয়েশন থাকে, তাহলে এটার স্লোপ m is equals to minus a by b. ওকে, এই শর্টকাটটা মাথায় রাখবা। তুমি যদি তাড়াতাড়ি স্লোপ বের করতে চাও, হ্যাঁ, স্লোপ এখান থেকে বের করার নিয়মটা কি, তুমি আগে by is equals to minus ax plus c, তারপরে y is equals to minus a by b x plus c, এভাবে করে করবা, তাই না? y equal to mx plus c এর ফর্মে নিয়ে তারপরে m এর সাথে কম্পেয়ার করবা। সেটা করা লাগবে না, ডিরেক্টলি এটা করতে পারো। ওকে, মাইনাস a by b। ওকে, এটা হচ্ছে জাস্ট মনে রাখলে ইটস ইজিয়ার ফর ইউ। এটা হচ্ছে একটা শর্টকাট, অন্য জাস্ট মাথায় আসলো, এই জন্য দেখা দিল। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ফাংশনস এর যা যা আছে মোটামুটি সবই কভার করতে পারছি। দেখি, লেট মি জাস্ট চেক ইফ আই মিসড এনিথিং। নট রিয়েলি, উই কমপ্লিটেড মোটামুটি সবকিছুই। ওকে, উই কমপ্লিটেড মোটামুটি সবকিছুই। আজকের ক্লাসে আমরা হচ্ছে দেখবো না, ওয়ার্ড প্রবলেমস দেখবো না। ওয়ার্ড প্রবলেমস আমি নেক্সট দিন হচ্ছে দেখাই দিব কিভাবে এক্স্যাক্টলি ওয়ার্ড প্রবলেম সলভ করতে হয়। ওকে, আজকের ক্লাসে উই আর গোনা স্টিক উইথ থিওরি অনলি। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম সবকিছু কিন্তু লিনিয়ার ইকুয়েশনস এর থিওরি ছিল। ওকে, লিনিয়ার ইকুয়েশনস এর থিওরি ছিল। সো এরপরে আমরা ছোট করে ইনইকুয়ালিটিজ এর, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ডু আস্ক, নাইলে হচ্ছে আমরা ইনইকুয়ালিটিজ এ চলে যাব। অল ক্লিয়ার? ওকে, সো সবার মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা, সবাই বুঝতে পারছো কনসেপ্টস গুলো। এরপর আমরা ইনইকুয়ালিটিজ এ চলে যাই। ওকে, ইনইকুয়ালিটিজ ইজ ইম্পর্টেন্ট, ইনইকুয়ালিটিজ একটু কনফিউজিং এন্ড ইটস ইম্পর্টেন্ট। ইনইকুয়ালিটিজ যেটা হয়, আমরা এখানেও লিনিয়ার ইনইকুয়ালিটিজই করব, আমরা অন্য কোনো ইনইকুয়ালিটিজে যাব না, লিনিয়ারটাই করব। ওকে, ইনইকুয়ালিটিজ হচ্ছে বেসিক্যালি ইকুয়েশনের জায়গায় ইনইকুয়ালিটি সাইন ইউজ করা হবে। আমরা একদম ক্লাসের শুরুতে ইনইকুয়ালিটি সাইন গুলো দেখছিলাম। এই যে এখানে যে সাইন গুলা, এই সাইন সবগুলোকে আমরা বলি ইনইকুয়ালিটি সাইন্স। বুঝতে পারছো? এই সাইন গুলাকে আমরা বলি ইনইকুয়ালিটি সাইন্স। ওকে, সেই ইনইকুয়ালিটি সাইন্স গুলোর মানে কি আসলে তুমি একটু ভালো করে খেয়াল করো। আমি যখন বলি যে x ইজ গ্রেটার দ্যান 5, এর মানে কি? আমরা যখন লিখতাম x ইকুয়াল টু 5, তার মানে x এর খালি একটা ভ্যালু আছে 5, তাই না? x এর শুধু একটা ভ্যালু আছে 5, রাইট? হাউএভার আমি যখন লিখি যে x ইজ গ্রেটার দ্যান 5, তখন কিন্তু x এর খালি একটা ভ্যালু নাই, x এর কিন্তু মাল্টিপল ভ্যালুজ, রাইট? x এর কিন্তু देयर আর মাল্টিপল ভ্যালুজ এন্ড x হ্যাজ আ সলিউশন সেট। সো x এর সলিউশন সেটটাতে কে কে থাকবে? 6 7 8 9 সো অন সো ফোর্থ ইনফাইনাইট পর্যন্ত। ওকে, কেন? কারণ x এর ভ্যালু 5 এর চেয়ে বড় যত ভ্যালু আছে দুনিয়াতে সবই x এর ভ্যালু। বুঝতে পারছো? তারপর আমরা যদি দেখি যে x লেস দ্যান 5, এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 এর চেয়ে ছোট যত ভ্যালু আছে সবগুলো, যেরকম 4 3 2 1 সো অন সো ফোর্থ নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। ওকে, এটা হচ্ছে ইনইকুয়ালিটির বেসিক জিনিসটা। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন লিখি যে x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, তখন জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন কিন্তু আমি বলতেছি যে x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, তার মানে ইকুয়াল টু হইতে পারে, ওকে, ইকুয়াল টু হইতে পারে, আবার x 5 এর চেয়ে বড় হইতে পারে। বুঝতে পারছো? ইকুয়াল টু হইতে পারে অর 5 এর চেয়ে বড় হইতে পারে।
তখন কিন্তু আমাদের ইকুয়েশনটা কি, আমাদের সলিউশন সেটটা কিরকম দাঁড়াবে, 5 থেকে শুরু হবে, 5 6 7 8 9 সো অন সো ফোর্থ, এটা এটা এটা। ওকে, আমি এটা কেন করাইলাম, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ মাঝে মধ্যে তোমার কয়েকটা কোয়েশ্চেনে বলে দিবে যে এক্স এর মিনিমাম অর মিনিমাম ভ্যালু কি হতে পারে, আর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে। ওকে, এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তুমি এইখানে দেখো, এখানে এক্স এর মিনিমাম ভ্যালু কত, 6 না, 6 এর চেয়ে কিন্তু কম হইতে পারবে না। বাট সেম জিনিসটা এখানে কিন্তু এক্স এর মিনিমাম ভ্যালু ইজ 5, কারণ এখানে একটা গ্রেটার দ্যান ইকুয়াল আছে। আর ইন কেস অফ লেস দ্যান, এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 4, তাই না? আর আমার যদি এখানে একটা লেস দ্যান ইকুয়াল থাকতো, তখন কিন্তু আমি 5 ইনক্লুড করতে পারতাম, তখন কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। ওকে, সো ইনইকুয়ালিটির কেসে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ তোমার বেসিক্যালি যেখান থেকে সলিউশন সেট শুরু হইতেছে সেই ভ্যালুটার কথা বলা হচ্ছে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ইনইকুয়ালিটির বেসিক্স। এখন তারপরে একটা জিনিস আছে যে আমরা ইনইকুয়ালিটি সলভ করবো কেমনে। সো ইনইকুয়ালিটির কেসেও আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবলের ইনইকুয়ালিটি, সেটা যদি সলভ করতে বলে কেমনে করবো। কারণ আমি বললাম যে 6x + 15 ইজ গ্রেটার দ্যান 10, সেখান থেকে x এর জন্য সলভ করো, x এর জন্য সলভ করো। এটা জাস্ট ইকুয়েশন যেমন সলভ করা লাগতো ঠিক সেভাবেই সলভ করো। আমরা ভ্যারিয়েবলকে আলাদা করবো, ভ্যারিয়েবলকে আলাদা করলে 6x ইজ গ্রেটার দ্যান -5, সো x ইজ গ্রেটার দ্যান -5/6, এভাবে করে ফেলবো। ভেরি ইজি, ভেরি সিম্পল, অত কোনো প্যারা নাই। হাউএভার রিমেম্বার ওয়ান রুল, সেটা হচ্ছে ইফ ইউ মাল্টিপ্লাই both sides, multiply or divide both sides by negative number, the sign flips. ওকে, সো ধরো a is greater than b, তাইলে -a will be less than -b, বুঝতে পারছো? সাইনটা চেঞ্জ হয়ে যাবে, উল্টায় যাবে। ওকে, আমি যদি বলতাম যে a is less than equal to b, তাইলে -a will be greater than or equal to -b। এই জিনিসটা মাথায় রাখবা। লজিকটা কি এটার পিছনে, আমি যখন বলি 3 is greater than 2, তো ঠিক আছে 3 is greater than 2 obviously, বাট আমি যখন -3 আর -2 নেই, -3 আর -2 এর মধ্যে বড় কে, -2, বুঝতে পারছো? এইভাবে চেঞ্জ হয়ে যায় জিনিসটা, মাথায় রাখবে এটা। ওকে, ইনইকুয়ালিটির যেটা ওয়ান ভ্যারিয়েবল ইনইকুয়ালিটি, সেটা আমি আর করে দেখাবো না কেমনে সলভ করতে হবে, বেসিক জিনিস জাস্ট এই পার্টটুকু মাথায় রাখবা, এন্ড ইকুয়েশন যেমন সলভ করতে হয় ঠিক সেভাবে সলভ করলেই you will be able to solve inequalities very easily. However, when it comes to two variable inequalities, তখন সলভিং দেম ইজ স্লাইটলি কমপ্লেক্স। হ্যাঁ, কারণ এটা আমরা হাতে সলভ করার হাতে সলভ করার মেথড দেখবো না, এটা আমরা কেমনে গ্রাফে সলভ করতে হয় শুধু সেটাই দেখবো। ওকে, কেমনে সলভ করতে হয় তাইলে ধরো আমার একটা ইনইকুয়ালিটি আছে y is less than mx plus c। ওকে, y is less than mx plus c, তো এটা ধরো y equal to mx plus c এর মতনই, আমি জাস্ট ইকুয়ালের জায়গায় লেস দেন সাইনটা দিছি। ওকে, এটা আমরা কিভাবে সলিউশন সেট বের করবো, y এর সলিউশন সেট বের করা লাগবে, তাই না? y এর সলিউশন সেট বের করা লাগবে, কারণ y is less than mx plus c, আমরা যখন বলতাম যে x is less than 5, তার মানে আমরা কিন্তু x এর ভ্যালু বের করতাম। সিমিলারলি আমরা এখানে y এর ভ্যালু বের করবো। ওকে, সেটা কিভাবে করব, আমরা আগে কি করব, আমরা জাস্ট একটা অ্যাক্সিস গুলো আঁকি। ওকে, আমরা আগে অ্যাক্সিস গুলো আঁকি। আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের ফার্স্ট কাজ হবে প্লট দ্য গ্রাফ, আমি স্টেপ বাই স্টেপস লিখে দিচ্ছি। ওকে, প্লট দ্য গ্রাফ অফ y equal to mx plus c। এটা আমরা ডেসমসও কেমনে করা যাবে সেটাও দেখবো, বাট বিফোর দ্যাট আমি চাই যে সবাই একটু হাতে কেমনে করতে হয় সেটা যাতে কমফোর্টেবল হও। ওকে, কারণ হাতে করাটা ইজ নেসেসারি, এটা মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে কয়েকটা কোয়েশ্চেনে তুমি ডেসমস দিয়ে করতে পারবা না, দ্যাটস ওয়াই আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট আমরা কি করব, y equal to mx plus c এর যে গ্রাফটা আছে সেটা আমরা প্লট করব। এখানে y লেস দেন অথবা গ্রেটার দেন যেটাই থাকুক না কেন, ইনইকুয়ালিটি সাইন যেটাই থাকুক না কেন, আমরা আগে y equal to mx plus c এর গ্রাফটা প্লট করব। ওকে, y equal to mx plus c এর গ্রাফটা ধরো এরকম সামথিং লাইক দিস। ওকে, এটা হচ্ছে আমাদের y equal to mx plus c এর গ্রাফ। ফাইন, সো y equal to mx plus c এর গ্রাফ যদি এটা হয়, তারপর আমাদের কি করা লাগবে, তারপর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা ইনইকুয়ালিটি সাইনটার দিকে তাকাবো। ওকে, সো সেকেন্ড স্টেপ, চেক দ্য ইনইকুয়ালিটি সাইন, চেক দ্য সাইন। সাইনটা যদি লেস দ্যান হয়, সাইনটা যদি লেস দ্যান হয়, তার মানে y এর ভ্যালু ইজ লেস দ্যান mx plus c, তাই না? আর এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু y equal to mx plus c এর জন্য, তাই না? তার মানে এই লাইনের যতগুলো পয়েন্ট আছে সেইগুলো কিন্তু সব ইকুয়াল টু mx plus c, রাইট? কারণ y ইকুয়াল ছিল, তার মানে এই লাইনের মধ্যে যতগুলো পয়েন্ট সবগুলোতে কিন্তু y is
ইকুয়াল টু mx প্লাস সি, রাইট? y ইকুয়াল টু mx প্লাস সি। তার মানে আমার y এর যদি যে ভ্যালুগুলো লেস দেন mx প্লাস সি হবে, সেগুলো কিন্তু সবসময় লাইনের নিচে হবে, বুঝতে পারছো? কারণ লাইনের পয়েন্টগুলো ইজ mx প্লাস সি, ওকে? আর y এর ভ্যালু যদি mx প্লাস সি এর চেয়ে ছোট হইতে হয়, তাহলে কিন্তু ইট হ্যাজ টু বি লোয়ার, নিচের দিকে থাকতে হবে, তাই না? তো একটা জিনিস মাথায় রাখবা, যখনই লেস দেন সাইন দেখবা, তুমি লাইনটা, যে স্ট্রেট লাইনটা আঁকছো, সেটার নিচের ভ্যালুগুলোকে সলিউশন সেটের মধ্যে নিবা। তার মানে কি? তার মানে এই নিচে যতগুলো পয়েন্ট আছে সবগুলা ইজ দা সলিউশন অফ ওয়াই, ওকে? সবগুলো ইজ দা সলিউশন অফ ওয়াই। ইয়া, ডট ড্যাশ লাইন আমি আসতেছিলাম একটা একটা করে আসি। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো যে আমাদের ইয়েটা কি, কখন আমাদের মানে নিচে নিব কখন, ওকে? আর যদি এখানে গ্রেটার দেন থাকতো, তাইলে কিন্তু আমরা উপরের ভ্যালুগুলো নিতাম। কেন উপরের ভ্যালুগুলো নিতাম? তখন ওয়াই এর ভ্যালু উড বি লার্জার দেন mx প্লাস সি, mx প্লাস সি এর যে পয়েন্টগুলো, সেগুলোর উপরের ভ্যালু নিতে হইতো তখন, ওকে? সো চেক দ্য সাইন, যদি লেস দেন হয়, ইফ লেস দেন অথবা লেস দেন ইকুয়াল, টেক এরিয়া, বিলো দ্য লাইন, বিলো দ্য লাইন। আর যদি গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল হয়, টেক এরিয়া অ্যাবাভ দ্য লাইন, ওকে? অ্যাবাভ দ্য লাইন। এইটা হচ্ছে আমাদের দুইটা থিওরি, ওকে? এখন আরেকটা জিনিস একজন চ্যাটে বলছে, সেটা হচ্ছে যে আমাদের সামটাইম আমাদের এখানে কিন্তু আমার গ্রাফ আঁকাটা এখনো হয় নাই, ওকে? কেন হয় নাই? কারণ আমি এখানে এরকম লাইন দিছি, ওকে? সলিড লাইন দিছি, সলিড লাইন হবে না, আমাদের লাইনটা হবে ড্যাশ লাইন, ওকে? এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ড্যাশ ড্যাশ করা লাইন কেন আঁকবো? কারণ আমার এখানে কি আছে, লেস দেন অর গ্রেটার দেন সাইন আছে, তাই না? যখন লেস দেন অর গ্রেটার দেন সাইন থাকবে, এই সাইনটা আর এই সাইনটা, তার মানে এই স্ট্রেট লাইনের মধ্যে যে পয়েন্টগুলা, এগুলো কিন্তু সলিউশন সেটের মধ্যে ইনক্লুডেড না, কারণ y ইজ লেস দেন mx প্লাস সি, তাই না? y ইজ লেস দেন mx প্লাস সি, তার মানে mx প্লাস সি এর যে পয়েন্টগুলা, দিজ আর নট ইনক্লুডেড ইন দ্য সলিউশন সেট। তাইলে আমরা বলতে পারবো না, আমরা তাইলে এই জন্য আমরা ড্যাশ ড্যাশ লাইন দিতে হবে, ওকে? বাট আমার যদি ইকুয়েশনটা এরকম হইতো, y গ্রেটার দ্যান ইকুয়াল সাইনটা যদি থাকতো, তাইলে আমরা সলিড লাইন দিতে পারতাম, ওকে? যখনই ড্যাশ ড্যাশ লাইন থাকবে, তখনই বুঝতে হবে কি, তখনই বুঝতে হবে ইয়োর ইকুয়েশন, হ্যাঁ, ইয়োর ইনইকুয়ালিটি অর যেটা আছে, সেটা হচ্ছে লেস দেন অর গ্রেটার দেন সাইন হবে, ওকে? যখনই ড্যাশ ড্যাশ লাইন দেখবা। আর যখন সলিড লাইন দেখবা, তখন বুঝতে হবে ইনইকুয়ালিটি সাইনটা এদার এটা হবে আর এটা হবে। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? এইটা হচ্ছে যদি তোমার একটা ফাংশন থাকে, আর একটা ফাংশনের তোমার যদি বলে যে বের করো, তুমি ইনইকুয়ালিটি বের করো, ওকে? বাট হোয়াট ইফ তোমার যদি সিস্টেম অফ ইনইকুয়ালিটি দেওয়া থাকে, ওকে? ধরো এখানে একটা y লেস দেন mx প্লাস সি, আর একটা হচ্ছে y গ্রেটার দেন mx প্লাস সি, এরকম এই দুইটা সিস্টেম অফ ইনইকুয়ালিটির জন্য যদি বের করতে বলে, ওকে? তখন যেটা করা লাগবে, ধরো y গ্রেটার দেন মাইনাস mx প্লাস সি, তখন যেটা করা লাগবে, তুমি জাস্ট আরেকটা আঁকবা, এটা যেহেতু গ্রেটার দেন, তার মানে এটার ভ্যালু উইল বি উপরের গুলা। দেখো ওরা ওভারল্যাপ করে কোন জায়গায়, এখানে, রাইট? তো আমার সলিউশন সেটটা উইল বি সামওয়্যার অ্যারাউন্ড দিস এরিয়া। এটা আমি তোমাদের একটা ডেসমোসে করাইলে জিনিসটা একটু ক্লিয়ার হবে ভালো করে। সো ডেসমোস, সরি, ডেসমোস। সো ওকে, সেটা হচ্ছে আমাদের ডেসমোস, রাইট? সো আমাদের ধরো y লেস দেন x প্লাস 5, এই যে দেখছো ডেসমোসে তুমি ইকুয়েশন পেয়ে গেছো, কিন্তু তোমার গ্রাফটা পেয়ে গেছো। কিন্তু তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? দেখো তো y এর তোমার মানে সরি, ম্যাক্সিমাম না, তোমার এই যে যদি গ্রাফটা দেওয়া থাকে, তুমি হচ্ছে কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে সলিউশন কি কি হইতে পারে এই ফাংশনটার, ওকে? তার মানে আমার একটা সলিউশন হইতে পারে 2,2, তাই না? 2,2, দেখো পয়েন্টটা কিন্তু লাল এরিয়াটার মধ্যে আছে। তারপর 6,4, এটাও কিন্তু লাল এরিয়াটার মধ্যে আছে। তারপর 10,6, এটাও কিন্তু লাল এরিয়াটার মধ্যে আছে, তাই না? সো অল অফ দিস কুড বি একটা সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটি, ওকে? ধরো আমার এখন একটা ইনইকুয়ালিটি জায়গায় দুইটা ইনইকুয়ালিটি আছে, দ্যাটস আমি লিখলাম যে y ইজ গ্রেটার দ্যান মাইনাস 3x প্লাস 6। সরি, এটা তো ছোট হয়ে গেছে, সরি সরি। দেখো এখন দেখো জিনিসটা কিরকম হচ্ছে, দুইটা ইনইকুয়ালিটি কিন্তু ওভারল্যাপ করতেছে, তাই না? এই যে পাশের ডার্ক একটা ব্লুইশ রেড একটা এরিয়ার মধ্যে, তাই না? ওরা ওভারল্যাপ করতেছে। তো তোমাকে যদি আমি দিয়ে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দা, ওদের সলিউশন সেট কি হইতে পারে, ওদের সলিউশন কি হইতে পারে, আমরা কিন্তু এই সলিউশন সেটের মধ্যে যে এরিয়াগুলো, যে পয়েন্টগুলো আছে, এটাই নিব। যেরকম 10,6 একটা সলিউশন হইতে পারে, 15,10 একটা সলিউশন হইতে পারে,
দেন 20,15 আর একটা সলিউশন হতে পারে। এরকম করে করে তুমি হচ্ছে যে সলিউশনের এরিয়াটার মধ্যে থেকে একটা পয়েন্ট বের করে ইউল সে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইনইকুয়ালিটির সলিউশন হইতে পারে। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার এক্স এর, তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে এক্স এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে ইন দিস সিস্টেম অফ ইকুয়েশন, তোমার এক্স এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে? এক্স এর মিনিমাম ভ্যালু কিন্তু সবসময় এই 0.25 এর চেয়ে একটু বাইরের দিকে হবে। হ্যাঁ, কারণ 0.25টা হচ্ছে মিনিমাম। 0.25 এর চেয়ে ছোট কিন্তু কোনো ভ্যালু আমার সলিউশন সেটে থাকতেছে না, তাই না? খেয়াল করে দেখো, 0.25 এখানে, এই যে 0.25 এখানে, 0.25 এর চেয়ে ছোট যেগুলো আছে মাইনাসের যেগুলো, এগুলো কিন্তু কোনোটাই আমার সলিউশন সেটের মধ্যে নাই। তো আমি যদি মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করি, তাহলে ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড মাইনাস, মানে সরি 0.25। সো 0.26 কুড বি একটা সলিউশন, 0.27 কুড বি একটা মিনিমাম ভ্যালু। ওকে, সো ইটস জাস্ট নিয়ার 0.25 আর কি। যাই হোক, এটা আমরা কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবো তখন আর একটু ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার না হলেও প্যারা নাই। জাস্ট রিমেম্বার, আমরা ইনইকুয়ালিটির সিস্টেম অফ ইনইকুয়ালিটি যদি থাকে তখন আমরা সলিউশন কিভাবে বের করবো। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার হয়েছে থিওরি গুলা, এভরিওয়ান? অল রাইট, সো আই থিঙ্ক সবার জন্য মোটামুটি জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়েছে। আমাদের আজকের ক্লাসে এতটুকুই থাকবে। আমরা আজকের ক্লাসে আর কিছু করবো না। তো আমরা মোটামুটি অনেক কিছুই করছি, লাইক উই ডিড আ লট অফ থিংস।